আমাকে হোস্ট করে দাও এবং স্পটলাইট করে দাও। পোস্ট করা অপশনটা হচ্ছে এখনো অ্যাক্টিভ করা হয়নি, আমি পরে করে নিব নি, আপনাকে স্পটলাইট করে দিচ্ছি ঠিক আচ্ছা, আমি ক্লাস শুরু করি, তুমি এর ফাঁকে সেটিংসটা চেঞ্জ করে ফেলো, নাহলে কালকেও মনে থাকবে না। না, এখন সেটিং চেঞ্জ করলে ক্লাস আবার নতুন করে করা লাগবে, ওই লিঙ্কে ক্লাস থাক, ঠিক আছে, তাহলে থাক। থাক, ওকে। পরে করে দিব। আজকে আমরা পড়বো হচ্ছে চৌম্বক বিদ্যা, হ্যাঁ। আচ্ছা, এটা তো চৌম্বক বিদ্যার এবং তড়িৎ একসঙ্গে জয়েন্ট একটা শীট, কিন্তু আমরা তো পড়বো শুধু চৌম্বক বিদ্যা। এখানে তড়িৎ বিজ্ঞানের শীটটা আসলো কেন? না স্যার, আমাদের প্রিন্টেড শিটেও মানে তড়িৎ আর চৌম্বক বিদ্যা একসাথেই একসাথে না? দেওয়া আছে। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, অসুবিধা নাই। যেহেতু আপনাদেরকে তড়িৎ বিজ্ঞান পড়িয়েই ফেলেছি, আজকে আমরা শুধু চৌম্বকের ক্লাসটাই করব, তড়িৎটা আমি কেটে দিচ্ছি। কেমন? কি বলেন আমল? আচ্ছা, এনামুল, এনামুল, জি ভাই, আছে। আমরা চৌম্বক বিদ্যার ক্লাসে গত কোর্সে যখন ক্লাস নিয়েছিলাম, তখন কিছু বাড়তি জিনিস পড়িয়েছিলাম, যেমন ফেরোম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক পদার্থ, এগুলো পড়িয়েছিলাম, এবং হিস্টেরিসিস এটা পড়িয়েছিলাম। এটা আমাদের শিটে ছিল না, কিন্তু ক্লাসে পড়িয়েছিলাম। তুমি দেখো তো, গত কোর্সের শিটটা তোমাকে দিয়েছিলাম অবশ্যই। এটা আমাদের আগের ব্যাচের গ্রুপে, গত কোর্সের বলতে 47th অ্যাডভান্স কোর্সের ক্লাসেই পড়িয়েছিলাম, খুব রিসেন্টলি পড়িয়েছি। তুমি আবার একটু দেখো তো ওই শীটটা পাও কিনা। আমরা শুরু করি। অ্যাডভান্স যদি পড়াই থাকেন 47 অ্যাডভান্স না? চুম্বক কি জিনিস? যে সকল বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং এর ফলে অন্য একটা চুম্বককে বা কোনো একটা চৌম্বক পদার্থকে বল প্রয়োগ করে। বলটা কেমন হতে পারে? আকর্ষণ এবং বিকর্ষণ, দুই রকম বলই হতে পারে। তাদেরকে চুম্বক বলে। তাহলে আমরা দুইটা শব্দ পেলাম এখানে, একটা হচ্ছে চুম্বক, বুঝে ফেলছি, সে হচ্ছে নিজেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আর একটা হচ্ছে চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থটা কি? সে নিজে চুম্বক না, কিন্তু চৌম্বক ক্ষেত্র দ্বারা সে প্রভাবিত হয়। আমরা যদি বলি যে লোহা, সে নিজে চুম্বক না, কিন্তু সে একটা চৌম্বক পদার্থ, কারণ চুম্বক ক্ষেত্রগুলো তাকে প্রভাবিত করে। আবার যদি বলি কাঠ বা প্লাস্টিক, সে চৌম্বক পদার্থ না, কারণ তাকে চৌম্বক ক্ষেত্র কোনো প্রভাব সৃষ্টি করে না, বল প্রয়োগ করে না। ভাই ওই শিটটা আমার কাছে নাই। গ্রুপে দেখো, গ্রুপে 47th অ্যাডভান্স ব্যাচের গ্রুপে দেখো, 46 এর অ্যাডভান্স না? অথবা 46, না 46 এ না, 47th এর অ্যাডভান্স ব্যাচের যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, সেখানে আপলোড করা আছে, দেখো। তা না পেলে 47th এর লাস্ট ক্লাস যেটা, ক্রাশ ব্যাচ, সেটাতে দেখো। ভাই এটা হচ্ছে না ফোর্টি পেলে সেভেন প্যারা নাই। আমাদের 46 এ খুঁজতে হবে। 47th এর অ্যাডভান্স ব্যাচের ক্লাসটা দেখো। ওখানে আমি বিজ্ঞান ক্লাসগুলো প্রথমে নিয়েছিলাম, কিছু ক্লাস, সেখানে চৌম্বক ক্লাসটা নিয়েছিলাম। 47th এ পাওয়ার সম্ভাবনা বেশি। না পেলে 47th অ্যাডভান্স ব্যাচ, এই গ্রুপ না, এটা তো ক্রাশ ব্যাচ, অ্যাডভান্স ব্যাচের গ্রুপটা দেখো। ওখানে না পেলে বলে 46 এর ক্রাশ ব্যাচটা দেখো। ওকে, আমি ঢুকছি, আপনি ক্লাস করেন। চৌম্বক চৌম্বক ক্ষেত্র জিনিসটা কি, আমি একটু ড্র করি, তাহলে আপনারা বুঝবেন। আচ্ছা, তার আগে বলি চুম্বক জিনিসটা কি, মানে চুম্বক ক্ষেত্রটা কেন সৃষ্টি হয়। আমরা জানি পদার্থ কি দিয়ে তৈরি? অণু দিয়ে তৈরি। অণুর ভিতরে কি থাকে? পরমাণু থাকে। পরমাণুর ভিতরে কি থাকে? মৌলিক কণিকা থাকে। তো এই মৌলিক কণিকাগুলোর ডিরেকশনের কারণে এবং মুভমেন্টের কারণে পদার্থের মধ্যে, যেসব পদার্থের মৌলিক কণিকাগুলো একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে থাকে, তারা এই চারদিকে একটা দেখা যায় না, অদৃশ্য এরকম একটা ক্ষেত্র সৃষ্টি করে রাখে। যেসব পদার্থের মধ্যে কণিকাগুলো এমন স্পিনে থাকে, স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। আমাদের কেমিস্ট্রির অ্যাডভান্স লেভেলের ক্লাস, এগুলো আপনাদের পড়ায়নি, এইচএসসির কেমিস্ট্রিতে আছে। বিভিন্ন রকম কোয়ান্টাম সংখ্যা আছে। এর মধ্যে এক প্রকার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে স্পিন কোয়ান্টাম। অর্থাৎ পদার্থের যে
পরমাণুগুলো, এ- এই সরি, মৌলিক কণিকাগুলো, এগুলো যে শুধু ঘুরে বা প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে শুধু এরকমই না, বৃত্তাকার পথে ঘুরে না। এখানে আরো অনেক ধরনের অ্যালাইনমেন্ট, অনেক ধরনের মুভমেন্ট আছে। এরকম একটা জটিল মুভমেন্ট হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিনের উপর ডিপেন্ড করে পদার্থ চুম্বক হয়ে যায়, কোনোগুলা অচম্বক হয়, কোনোগুলা অর্ধচম্বক হয়, কোনোগুলা ডায়াম্যাগনেটিক হয়, প্যারাম্যাগনেটিক হয়, ফেরোম্যাগনেটিক হয়, ফেরিম্যাগনেটিক হয়, অ্যান্টি ফেরোম্যাগনেটিক হয়, অ্যান্টি ফেরিম্যাগনেটিক হয়। বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে যেগুলো আমরা আজকে ক্লাসে লাস্টে পড়াবো। আপাতত এটুকু বুঝেন, মৌলিক কণিকাগুলোর বিশেষ ধরনের অ্যালাইনমেন্টের কারণেই পদার্থ চুম্বক হয়ে যায়, মানে সে চারদিকে কিছু ক্ষেত্র তৈরি করে। আমরা নর্মালি যদি ক্লাস 6, 7, 8-এ যেসব যেই কথাগুলো পড়ে এসেছি সেগুলো আমি একটু ড্র করি। মনে করেন একটা দণ্ড চুম্বক, সবচেয়ে সিম্পল চুম্বক হচ্ছে দণ্ড চুম্বক। এই যে একটা দণ্ড আমি আঁকলাম, এটা একটা বার মনে করেন, একটা চুম্বক পদার্থ। এই চুম্বক পদার্থের দুইটা প্রান্ত থাকে, একটাকে বলা হয় নর্থ, উত্তর মেরু, আরেকটাকে বলা হয় সাউথ বা দক্ষিণ মেরু। চুম্বক যখন একটা জায়গায় রেখে দেওয়া হবে কন্টিনিউয়াসলি, সে তার চারদিকে এরকম কিছু বলরেখা তৈরি করবে। বুঝতে পেরেছেন? এরকম চারদিকে কিছু বলরেখা তৈরি করবে। এই যেই এরিয়া পর্যন্ত এই বলরেখাগুলো বিস্তৃত থাকবে সেটাকেই বলা হয় চৌম্বকের চৌম্বক ক্ষেত্র। এই বলরেখার ভিতরেই যদি যখন যখন অন্য কোনো একটা চুম্বককে বা চৌম্বক পদার্থকে নিয়ে আসবো, তখনই তাকে সে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এমনকি দিক ঘুরায় দিবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এই যে আমি জিনিসগুলো আঁকলাম এগুলাকেই বলা হয় চুম্বক বলরেখা। আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি যে বিজ্ঞানীরা এই বলরেখাগুলোর নাম নর্থ এবং সাউথ কেন দিল, এগুলাকে ইস্ট এবং ওয়েস্ট কেন দিল না? ভাই কেউ একটু বলতে পারবেন? ইন্টারাপ্ট করতেছি, নতুন ফাইলটা আপনাকে বলো। দিছি। আপনি নতুন ফাইলটা দিয়ে ক্লাস শুরু করেন, ওইটাতে সবগুলো আছে। আচ্ছা, আমি একটু এই শিটে যেটুকু আছে সেটুকু পড়া শেষ করি, পরে ওই শিটটাতে যাই। ভাই ওইখানে দাগাদাগি করলে পোলাপানের জন্য সুবিধা, নাহলে দুইটা ফাইল দিতে হবে। ও, রাইট রাইট রাইট, ভালো কথা বলেছো। আচ্ছা, আমি একটু তাহলে ইন্টারাপ্ট হই, আমি জাস্ট নিজে একটু এইটুকু ইন্টারাপ্ট আঁকছেন হই। আঁকছেন, এটারে কপি করে ওইনে নিয়ে যান গা, তাইলেই হবে না। ড্রয়িং গুলো কপি করা খুব ঝামেলা। না, তার জাস্ট ক্লিক আগের করেন। শিটটাতেও এই সেম ড্রয়িংটা আছে ওখানেও। তাই? হ্যাঁ, জি ওইটা স্যার। কাইটে দিছি তো। ও, আমি হচ্ছে ভাই আগের মেসেঞ্জার গ্রুপের ইয়েটাতে দেখলাম ওটাতে আছে, চুম্বক বিদ্যার রিটার্ন ক্লাসের শিটে, পিডিএফ না, এ আচ্ছা আছে। ওইগুলো আচ্ছা আমি আচ্ছা। ফ্রেশ করে ফেলছি তো, এডিট করে তারপরে পাঠাচ্ছি, দেখুন। ও এটা কপি ও আচ্ছা করে নিয়ে আচ্ছা। আচ্ছা যান, আচ্ছা। কপি করতে পারবেন। আপনি ঢুকেন, দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি ঢুকতেছি। এই যে এগুলাকে কপি করতে চাচ্ছি, তাই তো? কপি এগুলো হয়েছে কি? এলোমেলো তো, জাস্ট ক্লিক করেন একটা করে সিঙ্গেল। ক্লিক, সিঙ্গেল ক্লিক করার দরকার নাই, পুরোটা কপি করে ফেলছি। কন্ট্রোল C। এখন আমি ওটাতে নিয়ে যাই, দেখি কন্ট্রোল V হয় কিনা। অ্যালাউ মি 1 সেকেন্ড। সময়ের কাজ সময় না করলে এনামুল পরে মিস হয়ে যায়। তোমাকে প্রতিবারই বলতেছি যে ক্লাসের পরে ইয়ে করে ফেলবা, প্রত্যেকটা ক্লাসের পরে জিনিসগুলো আপডেট করে ফেলবা, তাহলে আমাদের বুঝতে হবে না পরে। ওকে, ডান, আমরা পেরেছি। এখন দেখা যাচ্ছে নতুন ফাইলটা, এটা হচ্ছে আমাদের নতুন ফাইল। হ্যাঁ, এখানে একটু আপডেটেড আছে, অনেক কিছু বাড়তি আছে। আচ্ছা, এখন প্রশ্ন আমি যেটা করেছিলাম যে কেন নর্থ এবং সাউথ হইলো, কেন ইস্ট ওয়েস্ট হইলো না, কেউ কি নিজের থেকে আগে থেকে জানেন? বলতে পারেন কেউ? কারো এরকম আইডিয়া আছে? নাই? আমি বলে দিই। এর কারণ হচ্ছে পৃথিবী নিজে একটা চুম্বক, এবং পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রটা পৃথিবীর যে উত্তর মেরু এবং পৃথিবীর যে দক্ষিণ মেরু, সেই মেরু বরাবর বিন্যস্ত। এই জন্য পৃথিবীর সঙ্গে তুলনা করে চুম্বককে এই নর্থ এবং সাউথে ভাগ করা হয়েছে। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বলরেখাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে বলরেখাগুলো চুম্বকের বডি থেকে বের হয় লম্বভাবে, উত্তর মেরু থেকে বের হয়, বের হয়ে
দক্ষিণ মেরু দিয়ে গিয়ে আবার ঢুকে প্রবেশ করে, বুঝতে পেরেছেন? এবং বের হয় লম্বভাবে, বডি থেকে লম্বভাবে বের হয়ে পরে সে দিক চেঞ্জ করে। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই বলরেখাগুলো একে অপরকে বিকর্ষণ করে। এই বলরেখাগুলো একে অপরকে বিকর্ষণ করে, এবং এই বলরেখাগুলো একে অপরকে কখনোই ছেদ করে না, একটা আরেকটাকে কখনোই ক্রস করবে না। বলরেখাগুলো সমান্তরাল ভাবে চারদিকে ছড়িয়ে থাকে। এগুলা কমন সেন্স, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে চুম্বকের দুইটা ধর্ম আছে। কি দুইটা ধর্ম? একটা হচ্ছে আকর্ষণী ধর্ম। আকর্ষণের ভিতরে মনে মনে লুকিয়ে আছে বিকর্ষণ, কারণ বিকর্ষণ এক প্রকার আকর্ষণ, নেগেটিভ আকর্ষণকে বিকর্ষণ বলা হয়। আচ্ছা, কেউ কি শুনতে পাচ্ছেন? না আপু। নৌসাদ ভাই নেটওয়ার্ক ঝামেলা করছে। আজকেও কি ময়মনসিংহের আবহাওয়া ভালো না নাকি? না, না শহরে তো আজকে আজকে ভালো। সারাদিনই রোদ ছিল, ঝামেলা নেই। এনামুল ভাই, এনামুল ভাই, জি ভাই, এনামুল ভাই আছি, বলে। ভাই ওই যে ইমতিয়াজ স্যার যে একটা বাড়তি অংশ পড়াইছিল, ওইটা যদি ভাই আপনাকে হচ্ছে নোট কপিটা পাঠাই, তাহলে ভাই আপনি কি একটু ডিজিটালাইজ করে দিবেন? যদি নোটটা করে দেন আমার পক্ষে তো ভালোই হয়, পরবর্তী ব্যাচের জন্য ভালো। আচ্ছা ভাই, তাহলে ভাই কাল পরশুর ভিতরে আপনাকে দিয়ে দিবো ভাই, আপনি একটু কাইন্ডলি ডিজিটালাইজ করে দিন। ওকে, দিয়ে দেন, আমিও দুই একদিন সময় রুটিন নিয়ে করে দেবো। কি হলো, শোনা যাচ্ছে? হ্যালো? শুনতে পাচ্ছি, নৌসাদ ভাই ডিসকানেক্টেড, আমরা একটু অপেক্ষা করি। ও আচ্ছা।
সরি, আমার নেট বুথে প্রবলেম করেছিল। এখন কি আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। বুঝলাম না, কয়েকদিন ধরে আমার মোবাইলের 4G নেট, গ্রামীণ ফোন, এটা কেন ডিস্টার্ব করছে? এটা তো ডিস্টার্ব করার কথা না। স্যার অপারেটর থেকে ফোন দিয়ে একদিন ঝাড়ি দিলেই দেখবেন স্যার ঠিক হয়ে যাবে স্যার, না, অপারেটর মোটামুটি না, আমি তো এখন এই মুহূর্তে এ দিয়ে ক্লাস নিচ্ছি। আমি এই মুহূর্তে গ্রামীণ ফোনের 4G দিয়ে ক্লাস নিচ্ছি। এবং ও এর আগে যখন আমি আমার এই ওয়াইফাই ডিস্টার্ব করতো, ব্রডব্যান্ডের ওয়াইফাই, তখন আমি জাস্ট মোবাইলের নেটটা কানেক্ট করে দিতাম, তখন ঠিক হয়ে যেত। কিন্তু এখন তো আমার মোবাইলের নেটে প্রবলেম করছে। স্যার আমি ওইটা স্যার হিসাব ওদের ওদের কল সেন্টারে ফোন দিলে স্যার আপনার লোকেশনটা নিবে, তারপরে স্যার দেখবেন যে 2 সপ্তাহের মতো ভালোই নেটওয়ার্ক থাকে, তারপরে আবার এই চলে গ্রামীণ আসে। ফোনে স্যার মোটামুটি সব ইয়াতেই স্যার আমি। অপারেটরে। জি স্যার, আমি রবিতে একবার ট্রাই করছিলাম স্যার, রবিতে ওই 2 সপ্তাহ খুব ভালো নেটওয়ার্ক পেয়েছিলাম স্যার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ট্রাই করবো না। মানে বলো, আমাকে হোস্ট করে দাও, হোস্ট করে দাও, ভিডিওটা স্পটলাইট করে দাও। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই চুম্বক বলরেখার দুইটা ধর্ম আমরা বলছিলাম। চুম্বকের একটা হচ্ছে আকর্ষণী বা বিকর্ষণী ধর্ম, আর একটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম। বলছিলাম যে চুম্বক সবসময়ই মুক্ত অবস্থায়, মানে চুম্বকের একটা পেটে যদি আপনি সুতা দিয়ে বেঁধে যদি আপনি ঝুলিয়ে দেন এই দণ্ডচুম্বকটাকে, সে সবসময় উত্তর দক্ষিণ বরাবর স্টেবল হয়ে যাবে। সে পূর্ব পশ্চিম বা কোনাকুনি থাকবে না, সে উত্তর দক্ষিণ বরাবর থাকবে। এর কারণ কি? ওই যে বলেছিলাম, পৃথিবী একটা বিরাট চুম্বক। সুতরাং পৃথিবীর যে চুম্বক বলরেখা, সেই বলরেখাগুলো আমার এই দণ্ডচুম্বক, ঝুলানো দণ্ডচুম্বকের বলরেখার সাথে অ্যাকশন করবে, কোরিলেট করবে। অ্যাকশন করে এই বলরেখার প্রভাবে এই আমার দণ্ডচুম্বকটাও উত্তর দক্ষিণ হয়ে অ্যালাইন হয়ে স্টেবল হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? এই যে দেখতে পাচ্ছেন একটা ছবিতে, একটা দেখেন, একটা কম্পাস দেখানো হচ্ছে। এটাকে কম্পাস বলা হয়, যেটা দিয়ে আহ, এখন তো রাডার বা জিপিএস দিয়ে জাহাজ চলে, ম্যাপ দেখে। কিন্তু আগে জাহাজ চলতো দিক নির্ধারণ করে করে চলতো। তারা দিক নির্ধারণ করতো এই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এরকম একটা ঘড়ির মতো, ঘড়ি ডায়ালের মতো ছোট একটা চুম্বক ছিল ওদের জাহাজে। এখানে এই মাঝখানে যে একটা একদম লাল কাঁটাটা দেখতে পাচ্ছেন, এর ঠিক মাঝখানে দেখেন একটা বয়েল, নাটের মতো একটা জয়েন্ট আছে। এই নাটটার চারদিকে এই কাঁটাগুলো ফ্রিলি মুভ করতে পারতো। তো মুভ করলে কি হয়? এই স্যার মেবি আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। নিয়ে আবার হয়ে গেছে।
আচ্ছা, আমি আবারও দুঃখিত। আবার আবারও নেট ডিস্টার্ব করার কারণে। আর নেট ডিস্টার্ব করবে না। আমি সম্পূর্ণ মোবাইলটা চেঞ্জ করেছি। মানে আমি সিমটা, যেই সিমে আমার নেট কেনা ছিল সেটাকে চেঞ্জ করে আমি আরেকটা মোবাইলে আমি সিমটা ইয়া সিমে আমি প্যাকেজ কিনেছি। আশা করি আর ডিস্টার্ব করবে না। আমরা একটু স্পটলাইট করে দাও, আমি ক্লাস শুরু করি আবার। তো এখন লাস্ট কোন পর্যন্ত আমি জিজ্ঞেস করেছিলাম যে এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, আপনি এই যে না থাকলে আমি একটু আগাই। কম্পাসটা বুঝাচ্ছিলেন। বলছে, কম্পাসে বলেছিলাম যে এখানে আগের দিনে এই জাহাজরা চুম্বকের দিক নির্দেশক ধর্মটা ব্যবহার করে জাহাজ চালাতো। এই কম্পাসের মাঝখানে কেন্দ্রবিন্দুতে একটা নাট থাকে, ফালক্রাম বলে। এটার চারদিকে এই কাঁটাগুলো ঘুরতে পারে। তো যার কারণে জাহাজ যখন ঘুরে যায় তখন এই কাঁটাগুলো অটোমেটিক ঘুরে যায়, মানে বোঝা যায় যে জাহাজটা আমার উত্তর দিকে যাচ্ছে না, সাইড থেকে ঘুরে গেছে। তখন জাহাজের নাবিকরা আবার জাহাজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে উত্তর দক্ষিণ দিক ঠিক করে, সে যেদিকে যেতে চায় সেটা ঠিক করে যায়। এটাই বলতে চেয়েছিলাম। আচ্ছা, এখানে কোনো কিছু বলিনি, বোঝার বা না বোঝার মতো কিছু এখনো বলিনি। আমরা বলি যে চুম্বক আবেশ কি। একটি চুম্বককে তড়িৎ আবেশ যেমন ছিল না, যে একটা তড়িৎ প্রবাহী পদার্থের পাশে অন্য একটা পদার্থকে আনলে, কুণ্ডলীর পাশে আরেকটা কুণ্ডলী আনলে ওই কুণ্ডলীর মধ্যে অটোমেটিক্যালি তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে যায়, এটাকে তড়িৎ আবেশ বলে। ঠিক একই রকম, টাচ না করে একটি চুম্বককে অন্য একটি চুম্বক পদার্থের কাছে আনলে ওই চৌম্বক পদার্থটা অটোমেটিক্যালি চুম্বকে পরিণত হয় সাময়িকভাবে। মানে যতক্ষণ পর্যন্ত চুম্বকটা থাকবে পাশে ততক্ষণ পর্যন্ত সে চুম্বক থাকবে। ওই চুম্বকটাকে সরায় নিলে সে আবার চুম্বক থাকবে না, অচুম্বক পদার্থ হয়ে যাবে। তো এই ঘটনাটাকে চুম্বক আবেশ বলে। চুম্বক আবেশের আন্তর্জাতিক একক হচ্ছে টেসলা। আর টেসলা হচ্ছে বিজ্ঞানীর নাম। ঠিক আছে, নিকোলা টেসলা একজন বড় বিজ্ঞানী ছিলেন। তিনি তড়িৎ এবং চুম্বক, তাড়িৎ চুম্বক নিয়ে কাজ করেছেন। আর তাড়িৎ চুম্বক আবেশ, চুম্বক আবেশ এগুলো উনি আবিষ্কার করেছেন, এই জন্য তাকে বলা হয় টেসলা, তার নাম অনুসারে। কিন্তু ওই যে বলেছিলাম নিউটন যেমন বিজ্ঞানীর নাম, বাট অরিজিনাল এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক একই রকম তাড়িৎ চুম্বক আবেশের অরিজিনাল এককটা হচ্ছে ওয়েবার পার মিটার। এই ওয়েবার পার মিটারকে টেসলার সঙ্গে ইকুইভ্যালেন্ট ধরা হয় বিজ্ঞানীর নাম অনুসারে। আমরা যদি একটু গুগলে সার্চ দিই, দেখি গুগল কি বলে। ইংলিশ রিসার্চ দিই, বাংলায় এত ডেভেলপ না। ইউনিট অফ ম্যাগনেটিক ইন্ডাকশন, টেসলা। বলা আছে যে স্যার কি আবার চলে গেল? না না না, আমি আছি এখানে। একটু আমার একটু কনফিউশন তৈরি হয়েছে। ঠিক আছে, কেন কনফিউশনটা তৈরি হয়েছে যে জি স্যার, আপনি একটু কথা বলতে বলতে ভাবলে আমরা বুঝতে পারি যে আছেন নাকি স্টপ হয়ে গেছে। না না না, আছে, আমি গুগলে দেখতেছি যে ওয়েবার বার মিটার
কেন হইলো আমাদের শিটে এত বড় মিস্টেকটা কিভাবে হইলো, আমি একটু অবাক হয়ে গেলাম। এটা দেখে আমি কনফিউজড হয়ে আমি একটু দেখতেছি যে শিটে কি বলে ওয়েবার পার মিটার স্কোয়ার হওয়ার কথা। তো গুগলে দেখলাম যে না, ওয়েবার পার মিটার স্কোয়ারই আছে। মানে আমাদের শিটে একটা টাইপিং মিস্টেক হয়েছে। বুঝতে পেরেছেন? এটাকে ফ্লাক্স ঘনত্ব বলা হয়। আচ্ছা, আমরা একটু শিটে ফিরে আসি। দেখেন এখানে যে ওয়েবার পার মিটার লেখা আছে না, এটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে। হ্যাঁ, এটা ওয়েবার পার মিটার স্কোয়ার হবে। আমি একটু স্কোয়ার বানিয়ে দিলাম এটাকে। ঠিক আছে, ওয়েবার পার মিটার স্কোয়ার। এটাকে ইংলিশে এভাবে লেখা হয়। পরীক্ষায় ইংলিশে আসতে পারে ডব্লিউবি, ডব্লিউপি পরে হচ্ছে এম, এম টু দি পাওয়ার -2। পার মিটার স্কোয়ার বলেছি তো এই জন্য -2 হয়েছে। এই ওয়েবার পার মিটার স্কোয়ার এটা হচ্ছে আহ, চৌম্বক আবেশের আন্তর্জাতিক একক। ঠিক আছে, এই টেসলা আর ওয়েবার পার মিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট। আচ্ছা, আমরা একটু সামনে আগাই। চুম্বক ফ্লাক্স, ফ্লাক্সটা কি? তড়িৎ ফ্লাক্স, চুম্বক ফ্লাক্স, আলোক ফ্লাক্স, এই সকল ফ্লাক্স যখনই বুঝবেন ফ্লাক্স, তখনই বুঝবেন কি এই ফ্লাক্স শব্দটাকে আহ ফ্লাক্স শব্দটাকে আপনি বাংলায় এটাকে যদি বলি ঝলকানি বা ঝাপটার সঙ্গে, পানির স্প্ল্যাশ দেয় না, পানি দিয়ে যখন যখন পানি দিয়ে যখন আপনাকে কেউ ছিটা মারে, এই ছিটার সঙ্গে তুলনা করতে পারেন। মানে এই যে চুম্বক বলরেখা যে যাচ্ছে তার চারদিকে সে যে চুম্বকের বলরেখা হলো যে ছেদ করে করে যাচ্ছে কাল্পনিক ভাবে, এটাকে ফ্লাক্স বলে। মনে করেন আপনি যুদ্ধক্ষেত্রে গেছেন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার যোদ্ধারা অপর দিক থেকে আপনাকে লক্ষ লক্ষ তীর নিক্ষেপ করছে। তাহলে এই যে আপনার বডির প্রতি এরিয়ার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তীর আপনাকে ক্রস করে যাচ্ছে, বডিটাকে ছিদ্র করে যাচ্ছে, এটাই হচ্ছে আপনার তীরের ফ্লাক্স। ঠিক একই রকম তড়িৎ ফ্লাক্স, আলোক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স সবই হচ্ছে ফ্লাক্স। বলতে আপনি বুঝবেন যে আহ বলরেখার ঘনত্ব, মানে কতগুলো বলরেখা আপনাকে ক্রস করে যাচ্ছে, এটাই হচ্ছে ফ্লাক্স। এবার আমরা একটু বইয়ের কথা বলি। বইয়ে কি বলেছে? চুম্বকের চারিদিকে যে অঞ্চল জুড়ে বলরেখা, বলরেখা শব্দটার মধ্যে স্পেস হবে না, সমাস নিষ্পন্ন পদে স্পেস হয় না। যে যে অঞ্চল জুড়ে বলরেখা ক্রিয়াশীল থাকে তাকে চুম্বক ক্ষেত্র বলে। চুম্বক ক্ষেত্রের মধ্যেও স্পেস হবে না। চুম্বক আলাদা শব্দ, ক্ষেত্র আলাদা শব্দ। কিন্তু যখনই চুম্বকের ক্ষেত্র বলা বোঝানো হবে, তখন চুম্বক ক্ষেত্র এক শব্দ হয়ে যাবে। চুম্বক ক্ষেত্র কাকে বলে এটা আমরা আগেই বলেছি। আরেকটু দেখি, কোন চুম্বক ক্ষেত্রের মধ্যে বাস্তব বা কল্পিত কোন তলের মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যাকে চৌম্বক ফ্লাক্স বলে। এই চৌম্বক ফ্লাক্স এর একক হচ্ছে ওয়েবার। অ্যাকচুয়ালি চৌম্বক ফ্লাক্সের একক ওয়েবার, কিন্তু ফ্লাক্স ঘনত্বের একক ওয়েবার পার মিটার স্কোয়ার। চৌম্বক ফ্লাক্সের একক ওয়েবার, ওই যে একটু আগে যেটা বলেছিলাম ওয়েবার পার মিটার স্কোয়ার, এইটা। আর এই যে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক একই। চৌম্বক ফ্লাক্স আর ফ্লাক্স ঘনত্ব দুইটার মধ্যে একটু কনফিউজড হয়ে না। চৌম্বক ফ্লাক্স মানে হচ্ছে বলরেখা যে যাচ্ছে এটাকে ফ্লাক্স বলা হয়। আর যখন বলবে ফ্লাক্স ঘনত্ব, তখন আপনি বুঝবেন প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কয়টা বলরেখা যাচ্ছে। ঘনত্ব বলতে এখানে মিটার কিউব আয়তন ভাবার কোনো কারণ নাই। ফ্লাক্স ঘনত্ব বলতেই ক্ষেত্রকে বোঝায়, একটা এরিয়ার মধ্যে এরিয়াকে বোঝায়। মনে করেন আপনাকে তীর নিক্ষেপ করতেছে, আপনি করলেন কি একটা কাগজের পাতা ধরে দিলেন বাঁচার জন্য। এই কাগজের পাতাটা 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। এই 1 মিটার স্কোয়ারের মধ্য দিয়ে যতগুলা তীর নিক্ষেপ করে গেল সেটা কি বলা হয়? তীরের ফ্লাক্স। এইরকম বিষয়টা। তাহলে আমি আবার লিখে দেই, ফ্লাক্সের একক ওয়েবার। আবার লিখি চুম্বক ফ্লাক্স ঘনত্বের একক ওয়েবার পার মিটার স্কোয়ার। চুম্বক ফ্লাক্স ঘনত্বের, স্যার একটু রেড মার্ক করে দিলে স্যার বেটার হবে স্যার। হ্যাঁ, এটাকে আমি রেড করে দিলাম। তারপর আরো কয়েকটাকে রেড করতে হবে, আগেও মিস গেছে। খেয়াল করেন আমি কোনটা কোনটা চেঞ্জ করি, কিন্তু পরে রেড না করতেছি ভুলে যাচ্ছে, এটা একটু মনে করে দিয়েন। যেমন আগের লাইনে যে ওয়েবার পার মিটার স্কোয়ার, এইটুকু রেড করতে হবে।
ঠিক আছে, ওকে। পৃথিবী একটি বিরাট চুম্বক। বিজ্ঞানী এই 1600 খ্রিস্টাব্দে গিলবার্ট নামে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি বললেন যে পৃথিবী একটা বিরাট চুম্বক। তো পৃথিবী কেন চুম্বক হইলো? পৃথিবীর ভিতরে চুম্বক পদার্থ আছে, এই জন্য চুম্বক হইছে। পৃথিবীর যে মেরু কোর, সে পর্যন্ত কি দিয়ে তৈরি? পৃথিবীর ভিতরে লোহা আছে, ক্রোমিয়াম আছে, নিকেল আছে, ফেরিক অক্সাইড আছে, ফেরোসোফেরিক অক্সাইড আছে, লোহার অসংখ্য যৌগ এবং আকরিক কিন্তু এই মাটির ভিতরে একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আছে, যেগুলোর অধিকাংশই হচ্ছে চৌম্বক পদার্থ। এই জন্য পৃথিবীটা হচ্ছে একটা চৌম্বক পদার্থ। পৃথিবী নিজেই একটা চুম্বক হয়ে আছে এবং চারদিকে সে ওই যে দেখেন বলরেখা, দেখতে পাচ্ছেন বলরেখা চারদিকে বিস্তৃত হয়ে আছে। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখি যে এই পৃথিবী একটা বিরাট চুম্বক। বলছে ভূচুম্বকের উত্তর মেরুটা ভৌগোলিক দক্ষিণ মেরু হতে 220 কিলোমিটার পশ্চিমে অ্যান্টার্কটিকা মহাদেশের ভিক্টোরিয়া অঞ্চলে অবস্থিত। আচ্ছা, এবং এটা পর একটা আমরা পরে শিখি, আগে এইটুকু ভালো করে বুঝি আমরা, যে ভূচুম্বকের উত্তর মেরু হচ্ছে ভৌগোলিক দক্ষিণ মেরুর সাথে। দক্ষিণ মেরু কোনটা? দক্ষিণ মেরুতে কি আছে? অ্যান্টার্কটিকা মহাদেশ। আর উত্তরে কি আছে? উত্তর মেরুতে কি আছে? আর্কটিক মহাদেশ, বা এটাকে কি বলা হয়, ওশেনিয়া বলে না? ওশেনিয়া তো অস্ট্রেলিয়া, ওটা না, অ্যান্টার্কটিকা। ওশেনিয়া তো অস্ট্রেলিয়া, সরি। স্যার উত্তর মেরুতে স্যার আর্কটিক সাগর আছে, যেটা স্যার আর্কটিক সবসময় সাগর, বরফে ঢাকা হ্যাঁ, থাকে সবসময়। বরফে ঢাকা থাকে। দক্ষিণ মেরু ঢাকাই থাকে বরফে। তবে অ্যান্টার্কটিকা মহাদেশটা হচ্ছে একটা মরুভূমি, মানে অ্যান্টার্কটিকা মহাদেশটাও বরফে ঢাকা থাকে, কিন্তু সেই বরফটা খুঁদলে আপনি পাবেন হচ্ছে মাটি, মানে মরুভূমি, বালু পাবেন। আর উত্তর মেরুতে যদি আপনি, সেটাও বরফে ঢাকা থাকে, কিন্তু উত্তর মেরুটাকে খুঁড়লে আপনি নিচে পাবেন সাগর, সেটার নাম হচ্ছে আর্কটিক সাগর। তো এখন প্রশ্ন হচ্ছে, চুম্বকের উত্তর মেরু কেন পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরুতে আছে? ভৌগোলিক দক্ষিণ মেরু মানে হচ্ছে অরিজিনালি পৃথিবীর যে দক্ষিণ মেরুটা, সেটাই বোঝাচ্ছি। সাউথ আফ্রিকা আছে না? সাউথ আফ্রিকা দক্ষিণে, তো সবচেয়ে দক্ষিণে। সেটা পার করে আরো সামনে যাবেন, আরো দক্ষিণে যেতে থাকবেন, যেতে 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 শেষ, পৃথিবীর শেষ দক্ষিণ প্রান্তে গিয়ে যেখানে পৃথিবীর দক্ষিণ মেরু, সেটাকে বলা হয় ভৌগোলিক দক্ষিণ মেরু। সেইখানে হচ্ছে ভূচুম্বকের উত্তর মেরুটা অবস্থিত। বুঝতে পেরেছেন? বিজ্ঞানীরা এভাবেই ধরেছে। কেন এভাবে ধরলো? কেন ভৌগোলিক দক্ষিণের সাথে পৃথিবীর উত্তর মেরুটাকে ধরলো? কারণ ভূচুম্বকের যে মেরুগুলা, এগুলো তো আসলে কোনো নির্দিষ্ট উত্তর দক্ষিণ নাই। ঠিক আছে, বিজ্ঞানীরা যেভাবে নাম দিবে সেভাবেই নাম। বিজ্ঞানীরা যদি দক্ষিণকে নাম দিত সল্টু, আর উত্তরকে নাম দিত বল্টু, তাহলে বলতাম বল্টু মেরু আর সল্টু মেরু। দিকের নামকরণ বিজ্ঞানীরা যেভাবে বলবে সেভাবেই হবে। ঠিক আছে, এখন এই যে পৃথিবীটা, আমরা একটু চিত্রটা দেখি। এই পৃথিবীর উপরে যখন আমরা এই যে দেখেন নিচে লেখা আছে বার ম্যাগনেট, এই যে উপরে একটা চুম্বক ভাসতেছে না পৃথিবীর উপরে, উপরে লেখা নর্থ, নিচে লেখা সাউথ, এটা কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীর চুম্বকত্ব না। এটা হচ্ছে একটা বার ম্যাগনেট, মানে দণ্ড চুম্বক। একটু আগে আমি যেটা আঁকছিলাম ছবিতে, ঝুলাই দিছি সুতা দিয়া, মাঝখানে পেট দিয়ে বেঁধে বেঁধে যখন আমি ঝুলাই দিব, তখন এই সেই দণ্ড চুম্বকের উত্তর মেরুটা পৃথিবীর উত্তর মেরুর দিকেই থাকবে। এটা ভালো কথা। দেখেন, এটা হচ্ছে নর্থ, আবার এটা হচ্ছে পৃথিবীর নর্থ। দেখেন দুইটা নর্থ এক জায়গায় হয়ে গেছে, তাই না? তার মানে আমি যখন দণ্ড চুম্বক ঝুলাই দিব, তখন সেই দণ্ড চুম্বকের উত্তর মেরুটা আসলে উত্তর দিকে থাকবে, পৃথিবীর ভৌগোলিক উত্তর দিকেই থাকবে। কিন্তু আমরা তো জানি যে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তার মানে দণ্ড চুম্বকটা ঝুলাই দিলে
চুম্বকের যেই দিকটা উত্তর দিকে থাকবে সেই দিকে হচ্ছে অ্যাকচুয়ালি পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু। অর্থাৎ পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরুর দিকে থাকে হচ্ছে ভৌগোলিক দক্ষিণ মেরু, আর উত্তর দিকে চুম্বকত্বের দক্ষিণ মেরুটা থাকে বলেই সে উপরে ঝুলানো দণ্ড চুম্বকের উত্তর মেরুটাকে আকর্ষণ করে। বুঝতে পারছেন? আমি আবার একটু ক্লিয়ার করে একে দেখাই। স্যার এটা একটা আরেকটার কন্ট্রাডিক্টরি। না, কন্ট্রাডিক্টরি না, এটা হচ্ছে দণ্ড চুম্বকের দক্ষিণ। আঁকা যাচ্ছে না কেন? দণ্ড চুম্বকের উত্তর, কিন্তু ভৌগোলিক চুম্বকের দক্ষিণ। ভৌগোলিক, না, ভৌগোলিক উত্তর, ভৌগোলিক মানে পৃথিবীর জিওগ্রাফিক্যাল উত্তর, কিন্তু এইখানে আরেকটা মেরু আছে, সেটা হচ্ছে ভূচুম্বকের দক্ষিণ। এই তিনটা মেরু একটা একটার সাথে কন্ট্রাডিক্টরি না, কিন্তু প্যাচ লাগায় না। কন্ট্রাডিক্টরি না, কিন্তু আমি যে কথাটা বলেছিলাম যে চুম্বকের উত্তর মেরু আর আকর্ষণ করে অন্য একটা চুম্বকের দক্ষিণ মেরুকে, হুম, একটা চুম্বকের উত্তর মেরু একটা চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, এই কথাটা ভুল হয় নাই। কারণ এখানে দুইটা চুম্বক আছে আছে একটা হচ্ছে ভূচুম্বক আর একটা হচ্ছে দণ্ডচুম্বক। তাহলে ভূচুম্বকের দক্ষিণ মেরুটা আর দণ্ডচুম্বকের উত্তর মেরুটা পাশাপাশি আছে, আকর্ষণ করেছে। আর আর এই দুইটা জিনিস আছে কোন দিকে? জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক উত্তর মেরুর সাথেই আছে, মানে আর্কটিক সাগরের সাথে আছে। আবার যদি দক্ষিণে চলে যাই, দক্ষিণ মেরুতে চলে যাই, তাহলে কি থাকবে, আমরা কি পাবো? দক্ষিণ মেরুতে গিয়ে আমরা পাবো নর্মালি ভৌগোলিক দক্ষিণ মেরু, কিন্তু ভূচম্বকের থাকবে উত্তর মেরু। আবার হচ্ছে থাকবে দণ্ডচুম্বকের দক্ষিণ মেরু। বিষয়টা এরকম আর কি, তিনটা মেরু একসঙ্গে থাকে। কেউ একজন টাচ করেছেন স্ক্রিনে, এই জন্য দাগ পড়ে গেছে। আমি স্ক্রিন শেয়ার অফ করে আবার নতুন করে শেয়ার দিই, তাহলে দাগগুলো চলে যাবে। একটু সাবধানে হ্যান্ডেল করেন। আপনারা টাচ করলে সরবে না। আপনারা যদি ভাবে থাকেন যে টাচ করে সরাবেন, সরাতে পারবেন না, এটা এই কন্ট্রোলটা আমার হাতে। আমি জুম করলে জুম হবে, জুম আউট করলে জুম আউট হবে। আপনারা জুম করলে বা জুম আউট করলে জুম আউট হবে না। আচ্ছা, এখন আমরা লাইনটা বুঝবো। যে বলেছে এই ভূচুম্বকের যে উত্তর মেরুটা সেটা ভৌগোলিক দক্ষিণ মেরু হতে 200 2200 মানে 2200 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। তাহলে আমরা একটু যাই, আমরা একটু 200 কিলোমিটার পশ্চিমে চলে যাই। এই যে এটা, হুম, এটা হচ্ছে এই একদম ঠিক এই বিন্দুটা হচ্ছে একেবারে উত্তর দক্ষিণ মেরু।
এখান থেকে আরো 200 কিলোমিটার, 2200, যে এই জায়গায় 2200 কিলোমিটার পশ্চিমে হচ্ছে এই ভূচুম্বকের উত্তর মেরুটা অবস্থিত। দক্ষিণ দিকে উত্তর মেরু। আবার যখন আমরা উত্তর মেরুর কথা বলবো, যে ভূচুম্বকের উত্তর মেরুটা কোথায়, বলেছে ভূচুম্বকের দক্ষিণ মেরুটা থাকবে ভৌগোলিক উত্তর মেরুর দিকে। উত্তর মেরুতে 2500 কিলোমিটার দূরে কানাডার বুথিয়া উপদ্বীপে। তার মানে আমরা একটু চলে যাই উপরে। হুম, এর চেয়ে জুম আর হয় না। এই যে লেখা আছে, এই কালোটা, এই কালোটা হচ্ছে, এই কালোটা হচ্ছে ভৌগোলিক, এটা ভুল লেখা এখানে, এটা ম্যাগনেটিক নর্থ পোল না, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ পোল। এই কালোটা হচ্ছে ভৌগোলিক উত্তর মেরু। এখান থেকে 2500 কিলোমিটার দূরে হচ্ছে ভূচম্বকত্বের দক্ষিণ মেরু। ভৌগোলিক উত্তর মেরুর পাশেই কানাডার বুথিয়া উপদ্বীপে আছে হচ্ছে ভৌগোলিক ভূচম্বকের দক্ষিণ মেরু। না, এরা চিত্রটা ভুল আঁকে নাই, এরা চিত্রটা ভুল আঁকে নাই, কিন্তু এরা চিত্রটা অসম্পূর্ণ এঁকেছে, যার কারণে আপনারা বুঝতে উম কষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে চিত্রটা একটু সহজ করে নতুন করে নিজে আঁকি, তাহলে আপনাদের বুঝতে আরো ইজি হবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে, কারণ এটার সঙ্গে বিনতি এবং বিচ্যুতির সম্পর্ক আছে। এটা যদি না বুঝেন, তাহলে বিনতি বিচ্যুতিতে যখন আমি চলে যাব তখন বুঝবেন না। আমি চিত্রটা আমার মতো করে আবার আঁকি। ঠিক আছে, এটা বেটার হবে, আপনাদের জন্য বুঝতে সহজ হবে। স্যার, আমরা যে উত্তর মেরু বা দক্ষিণ মেরু বলি সেটা কি জিওগ্রাফিক্যাল নাকি হচ্ছে ম্যাগনেটিক? আমরা জিওগ্রাফিক্যাল বলি। পৃথিবী কমলালেবুর মতো গোল, এত চ্যাপ্টা না, আমি ইচ্ছা করে বেশি চ্যাপ্টা বললাম। এই যেটা হচ্ছে অরিজিনাল উত্তর মেরু, এটা হচ্ছে অরিজিনাল দক্ষিণ মেরু। ঠিক আছে, কিন্তু ভূচম্বকত্বের যে অরিজিনাল উত্তর মেরুটা, সেটা হচ্ছে, দাঁড়ান আমি লিখি, এটা হচ্ছে ভৌগোলিক দক্ষিণ, এটা হচ্ছে ভৌগোলিক উত- উত্তর, আমি লিখলাম। কিন্তু নীলটা হচ্ছে চুম্বক, ভৌগোলিক যে চুম্বক মেরুটা, সেটা হচ্ছে এইখানে। এই দূরত্বটা কত বলেন তো, 2200 না 2500? 2200। আবার ভূচুম্বকের যে দক্ষিণ মেরুটা, সেটা হচ্ছে উত্তর, ভৌগোলিক উত্তর মেরু থেকে 2500 কিলোমিটার দূরে কানাডায়। এটা হচ্ছে 2500 কিলোমিটার। তার মানে ভূচুম্বকত্বটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, এটা হচ্ছে ভূচুম্বকত্বের অক্ষটা। ঠিক আছে, আর নর্মাল ভৌগোলিক অক্ষটা হচ্ছে এই লালটা, এটা হচ্ছে আমার ভৌগোলিক অক্ষ। বুঝতে পারছেন? তার মানে ভূচুম্বকত্বের যে অক্ষটা, এটা অ্যাকচুয়ালি পৃথিবীর ঘূর্ণনের যে উত্তর দক্ষিণ মেরু, তার সাথে মিল নাই। আমি যে লাল মেরুটা দেখাইলাম উত্তর দক্ষিণ, দেখতে পাচ্ছেন, এটা, এই লালটা হচ্ছে ভৌগোলিক, আমি লিখে দিই, লালটা হচ্ছে ভৌগোলিক। এই লালটা হচ্ছে ভৌগোলিক, আর নীলটা হচ্ছে ভূচুম্বক। ভূ- হ্যাঁ, নীলটা হচ্ছে ভূচুম্বক। তাহলে আমরা ভৌগোলিক বুঝলাম আর ভূচুম্বক বুঝলাম। তো ভূচুম্বকের উত্তর মেরুটা কোথায়? ভৌগোলিক দক্ষিণের কাছে, এটা হচ্ছে ভৌগোলিক ভূচুম্বকের উত্তর। আর ভূচুম্বকের দক্ষিণটা কোথায়? উত্তরের কাছে। এইরকম ঘটনা, বুঝতে পেরেছেন? এখন যখন আপনি দণ্ডচুম্বক এঁকে ফেলবেন একটা সবুজ কালি দিয়ে, তখন আমি দণ্ডচুম্বকটা এঁকে ফেলি। এই দণ্ডচুম্বকটা কিন্তু ভৌগোলিক যে লাল উত্তর দক্ষিণ সেটার সাথে থাকবে না। এই দণ্ডচুম্বকটা থাকবে, যে নীলটা আছে না, এই নীলটার সাথে প্যারালাল হয়ে কোনাকুনি থাকবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে দণ্ডচুম্বক, সবুজটা। এই সবুজটার নর্থ পোল থাকবে, সবুজটার উত্তর মেরু থাকবে
ভৌগোলিক উত্তর মেরুর কাছে, অর্থাৎ ভূচুম্বকের দক্ষিণ মেরুর কাছে। কারণ উত্তর আর দক্ষিণ, এই যে দুইটা চুম্বক, উত্তর আর দক্ষিণ একে অপরকে আকর্ষণ করছে। এই জন্য উত্তর মেরু আর দক্ষিণ মেরু, দুইটা চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু কাছাকাছি আছে। এখন বুঝতে পারছেন জি স্যার। তিনটা জিনিস কেন আলাদা? সম্পূর্ণ আলাদা কিন্তু তিনটা জিনিস। এবং এখানে হচ্ছে ভূচুম্বকের দক্ষিণ। এই তো আমি সবুজটাকে মার্ক করে দিই, এটা কি? এটা হচ্ছে ঝুলন্ত দণ্ড চুম্বক। এখন তিনটা জিনিসকে একদম সম্পূর্ণ আলাদা করতে পারছেন কিনা, তিনটা কালার দেওয়ার কারণে ক্লিয়ার হয়েছে কিনা? স্যার এই তিনটা বিষয় কি কাল্পনিক? সবগুলাই। রেখাগুলো তো কাল্পনিক কিন্তু ঘটনা তো বাস্তব। কাল্পনিক হলে ঘটনা তো বাস্তব। আপনি যখন স্যার চুম্বকে, ঘটনা যদি বাস্তব হয় তাহলে স্যার এই যে উত্তর মানে ভূচুম্বকের উত্তর মেরু আর হচ্ছে ভৌগোলিকের দক্ষিণ মেরু এরা কি পরস্পর পরস্পরকে আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে? না, এর সাথে সম্পর্ক নাই তো। ভৌগোলিক উত্তর মেরু তো আকর্ষণ বিকর্ষণ কিছুই করে না। ভৌগোলিক উত্তর মেরু তো হচ্ছে কেন্দ্র করে ঘুরে। কথা বুঝেন নাই? মনে করেন আচ্ছা। আপনি নিজের জায়গায় দাঁড়িয়ে, যদি নিজের জায়গায় দাঁড়িয়ে যদি ঘুরতে থাকেন, তাহলে আপনার দেহের প্রকৃত উত্তর মেরুটা হবে আপনার মাথার ঠিক উপরে। আপনার একদম তালু আছে না মাথার চান্দি, এই মাথার চান্দিকে কেন্দ্র করে আপনি ঘুরতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বডির অক্ষ, ঘূর্ণন অক্ষ। কিন্তু আপনার ব্রণ হইছে মাথার মধ্যে একটা, বা একটা উকুন হইছে, সেটা হইছে আপনার এই কানের পাশে। এই কানের পাশে যেটা হইছে সেটা হচ্ছে আপনার চৌম্বকত্বের উত্তর দক্ষিণ মেরু। বুঝতে পারছেন? জি দুইটা স্যার আলাদা জিনিস। ক্লিয়ার। দুইটা আলাদা হুম। জিনিস। এই ঘূর্ণনের যে অক্ষটা, সে কি আপনার যে কানের অক্ষ, কানের চুম্বক অক্ষ, সে কি তাকে আকর্ষণ করবে? করবে না তো। ভূচুম্বকের পৃথিবী যে ঘুরতেছে তার সাথে তো চুম্বকত্বের কোনো সম্পর্ক নাই। চুম্বকত্ব সম্পূর্ণ আলাদা জিনিস। আচ্ছা, জি স্যার ক্লিয়ার। এখন একটা মজার বিষয় হচ্ছে, এই যে পৃথিবীর যে ভূচুম্বকের যে উত্তর দক্ষিণ মেরুটা আছে, সেটার কারণে সে চারদিকে কিন্তু বলরেখা সৃষ্টি করে রেখেছে। ওই যে যেটা গুগলের ছবিতে দেওয়া, এই ছবিটা গুগল থেকে নেওয়া। এখানে অনেকগুলো বলরেখা দেখছেন আছে। এই বলরেখাগুলো থাকার কারণেই এই পৃথিবীর উপরে যে কসমিক রে গুলো আসতেছে, মহাজাগতিক রশ্মিগুলা, সেগুলা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আমাদের বডিতে, পৃথিবীতে আসতেছে না, নাহলে আমরা মারা যেতাম। আমাদের বেঁচে থাকার জন্য শুধু অক্সিজেন যথেষ্ট না, আর অনেক কিছুই দরকার, অনেক সেফটি দরকার। আচ্ছা, আমি একটু আগের দাগগুলো রিমুভ করে দিই। আচ্ছা, এখন এই যে কোণটা, মানে এই যে লাল কোণ আর নীল কোণ, নীল কোণ বা সবুজ কোণ দুইটাতে একই। এই লাল কোণ আর নীল কোণের মধ্যবর্তী কোণ যেটা, সেটাকে বলা হয়, লাল কোণ আর নীল কোণের মধ্যবর্তী কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ। এটাকে বলা হয় বিচ্যুতি কোণ। এই কোণটার নাম হচ্ছে বিচ্যুতি। মানে এই চুম্বকের অক্ষটা আর পৃথিবীর ঘূর্ণনের অক্ষটা, এই দুইটা সমান সমান না, সমান্তরাল না, দুইটার মধ্যবর্তী কোণটাকেই বলা হয় বিচ্যুতি কোণ। মানে বিচ্যুত হয়ে গেছে, ঘূর্ণন অক্ষ থেকে চুম্বকের অক্ষ যত ডিগ্রি সরে গেছে সেটাকেই বিচ্যুতি কোণ বলা হয়। কারো কোনো প্রশ্ন আছে বিচ্যুতি কোণ নিয়ে? নাই, প্রশ্ন নাই। বিচ্যুতি কোণের মান হচ্ছে 11 ডিগ্রি, 11.5 ডিগ্রি, আবার মতান্তরে 18 ডিগ্রি। দুই রকম রেজাল্টই পাওয়া যায়। এই জন্য দুইটাই আমরা মনে রাখলাম, পরীক্ষার হলে যেটা আসে সেটাই আমরা দেখব। তবে আরো একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমাদের সবার হাতে স্মার্টফোন আছে। স্মার্টফোনে আমরা একটা কম্পাস অ্যাপস ইনস্টল করব।
আরেকটা জিপিএস অ্যাপস ইনস্টল করব। দুইটা অ্যাপস দিয়ে দুইটা মোবাইলকে পাশাপাশি রাখলে দেখবেন যে এই জিপিএস এর নর্থ সাউথ এর অ্যাঙ্গেল আর কম্পাস ম্যাগনেটিক কম্পাসের অ্যাপসের যে নর্থ সাউথ অ্যাঙ্গেল সেটা সমান্তরাল হবে না। দুইটা মোবাইলকে পাশাপাশি রাখলে দেখবেন কোনাকুনি হয়ে আছে। এই মোবাইল দুইটাকে আপনি ওভারল্যাপ করে যখন কোনটা মেপে ফেলবেন, তখন আপনি বুঝবেন যে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গার বিচ্যুতি কোণ কত ডিগ্রি। বিচ্যুতি কোণ সব জায়গায় একরকম হয় না, কোনো কোনো জায়গায় যেহেতু পৃথিবীর শেপটা একেবারে স্ফেরিক্যাল না, একেবারে রাউন্ড, মানে পিওর বৃত্তাকার না, একটু উল্টাপাল্টা হেরফের আছে। এই জন্য এখানে বিচ্যুতি কোণ এক এক জায়গায় এক এক রকম পাওয়া যায়, বুঝতে পেরেছেন? তো আমরা বিচ্যুতি কোণ শিখলাম, বিচ্যুতি কোণ নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা বিনতি কোণ শিখবো। বিনতি কোণটা কি? অনুভূমিকের সাথে ঝুলন্ত চুম্বকের উৎপন্ন কোণটাকেই বিনতি কোণ বলে। বিনতি মানে কি? নত, নত থেকে আসছে। নত মানে কি? হেলানো। ঠিক আছে, নত মানে হেলানো। বিনতি মানে কত ডিগ্রি হেলে আছে। মনে করেন আপনি সুতা দিয়ে ঝুলিয়ে দিয়েছেন একটা চুম্বককে আর একটা কলমকে। ঠিক আছে, কলমটা একেবারে উম এরকম হরাইজন্টাল হয়ে থাকবে। ঠিক আছে, ভূমির সাথে সমান্তরালে থাকবে কলমটা, কারণ কলমের কোনো চুম্বকত্ব নাই। কিন্তু চুম্বকটা কিন্তু ভূমির সাথে সমান্তরালে থাকবে না। কেমন থাকবে? একটু অ্যাঙ্গেল হয়ে থাকবে, কোনাকুনি হয়ে থাকবে, একদিকে উঠে থাকবে আরেকদিকে নিচে নেমে থাকবে। মানে একদিকে ভূমি থেকে উচ্চতা হবে বেশি, আরেক প্রান্তে ভূমি থেকে উচ্চতা হবে কম। তো এই যে অ্যাঙ্গেলটা, মানে অনুভূমিক, কাল্পনিক অনুভূমিক লাইনের সাথে ঝুলন্ত চুম্বকটা যে একটা কোনাকুনি 1 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করলো, সেটাকেই বলা হয় বিনতি কোণ। বুঝতে পেরেছেন নাকি পারেননি? পেরেছেন। তো লেখা ঢাকায় এই বিনতি কোণের মান 31 ডিগ্রি। মানে ঢাকায় যদি আপনি একটা চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দেন, তাহলে সে অনুভূমিক লাইনের সাথে 31 ডিগ্রি কোণ করে থাকবে। কিন্তু বাস্তবে যখন আমরা প্রকৃতপক্ষে একটা চুম্বকে ঝুলাই দেই, তখন আমরা এত সিগনিফিকেন্ট 31 ডিগ্রি কিন্তু অনেক আমরা পাই না। আমরা 1 ডিগ্রিও পাই না, এমনকি এতটাই সমান্তরাল থাকে যে আমরা চোখেও দেখতে পারি না। ঘটনাটা কি তাহলে? তাহলে 31 ডিগ্রি মানে তো অনেক, মানে 45 ডিগ্রির কাছাকাছি এরকম কোনাকুনি হয়ে থাকে। হ্যাঁ, অক্ষটা কোনাকুনি, কিন্তু ঝুলাই দিলে চুম্বকটা এরকম কোনাকুনি শো করে না, কারণ তার ভরের কারণে। ভর কেন্দ্রটা মাঝখানে তো, অভিকর্ষের টানের কারণে সে এরকম, অভিকর্ষ বলটা নর্মাল চুম্বকের চুম্বকত্বের চেয়ে অনেক বড়। এই জন্য অভিকর্ষের প্রভাবে চুম্বকত্বটা টের পাওয়া যায় না। কিন্তু খুব শক্তিশালী চুম্বক ক্ষেত্রকে যদি আমরা আনি, আপনারা কিছু ভিডিও দেখবেন, ইউটিউবে সার্চ দিবেন ক্লাসের পরে পাওয়ারফুল ম্যাগনেটস, দেখবেন যে ক্রেন দিয়ে দুইটা চুম্বককে ধরে রাখা হয়েছে, দুইটা চুম্বক একে অপরকে আকর্ষণ করতেছে। ক্রেনটা সরায় ফেলা মাত্রই এই চুম্বক দুইটা একে অপরকে এত জোরে গিয়ে আকর্ষণ করে বাড়ি মারছে যে দুইটা চুম্বক ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তাহলে এখন কি আপনারা বুঝতে পেরেছেন যে চুম্বকত্বের শক্তিটা আসলে কত কঠিন, প্রখর? ভরের তুলনায় কিছুই না। একটা 500 কেজি চুম্বককে ভেঙে টুকরা টুকরা করে ফেলতে, গুঁড়ো গুঁড়া করে ফেলতে 500 কেজি কি 5 লক্ষ কেজি সমান পাওয়ার দরকার ভেঙে ফেলতে, গুঁড়া গুঁড়া করে ফেলতে। তার মানে চুম্বকত্বের শক্তি তার ভরের চেয়ে বা মহাকর্ষীয় ত্বরণের চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু নর্মাল যে আমাদের খেলনা চুম্বক গুলো, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে দেখি, সুতা দিয়ে ঝুলায় দিক উত্তর দক্ষিণ দিক নির্ধারণ করি, সেগুলো এত শক্তিশালী চুম্বক না বলেই সে বিনতি কোণটাকে শো করতে পারে না, অভিকর্ষের কাছে হার মেনে যায়। কিন্তু শক্তিশালী একটা চুম্বককে যখন আপনি সুতা দিয়ে ঝুলিয়ে দিবেন, তখন দেখবেন সে তার ভরকে উপেক্ষা করে সে কোনাকুনি হয়ে স্টেবল হয়ে যাবে। বুঝতে পেরেছেন নাকি পারেননি? কারো কোনো প্রশ্ন আছে? আমি কি আবার হারায় গেলাম নাকি? আমাকে না শোনা স্যার। যাচ্ছে? জি না স্যার, শোনা স্যার, যাচ্ছে। আছেন। আচ্ছা, প্রশ্ন নাই। চুম্বক পদার্থ, যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং তাদেরকেই চুম্বকে পরিণত করা যায়, তাদেরকে চুম্বক পদার্থ বলে। যেমন লোহা এবং লোহার সকল ধাতুগুলা, এবং সংকর ধাতু, যেমন ইস্পাত। ইস্পাত মানে কি? স্টিল, স্টেনলেস স্টিল। স্টিলের মধ্যে লোহার সাথে কার্বন মেশানো হয়। এবং নিকেল এবং কোবাল্ট। তিনটা পদার্থকে ভালো করে মনে রাখবেন।
একটা হচ্ছে লোহা, লোহা ইংরেজি হচ্ছে ফেরাস, আয়রন কেমিক্যাল নেম হচ্ছে এফই, এফই, কারণ লোহার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। ফেরামের প্রথম দুই অক্ষর এফই থেকে নেওয়া হয়েছে। লোহা ইংরেজি আয়োডিন হলো, আয়োডিন না হইলো, আই না হইলো না কেন? লোহা ইংরেজি আয়রন হলো, আয় না হলো না কেন? কারণ আই অন্য একটা পদার্থের প্রতীক, সেটা হচ্ছে আয়োডিন। আচ্ছা। আর নিকেলের কেমিক্যাল নাম হচ্ছে এনআই। হ্যাঁ, আর কোবাল্টের প্রতীক হচ্ছে সিও। তো আমি এই ফে, এফি ফে, আর নিকেল নি, আর কোবাল্ট কো, এই ফে, নি, কো, এই তিনটাকে মনে রাখার জন্য সংক্ষেপে বলি ফকিন্নি। যদি আপনাকে বলা হয় চৌম্বক পদার্থ কারা, বলবেন ফকিন্নি। মনে থাকবে না? জি স্যার। ফকিন্নি বললে আপনার ফে, কো, নি এই তিনটা মনে পড়বে। নিকেল হচ্ছে এনআই, লোহা হচ্ছে এফি, আর কোবাল্ট হচ্ছে সিও। ছোটবেলায় গেম খেলতাম, যখন বলতো কো, মানে মরে গেল যখন, তখন বলে কো, ফে, কো, নি। ব্রেকেটে লিখে দেই, মনে রাখুন ফকিন্নি। স্যার, আম, লোহার সংকর ধাতু যে ইস্পাত, এটা কি মানে এরকম যে 90% লোহার সাথে অন্য কিছু মিক্স, নাকি এটা অন্য কোনো কিছু? হ্যাঁ, এরকমই সংকট মানে 90%, 99%, 98% বিভিন্ন অনুপাতে লোহার সাথে যখন কার্বন মিশানো হয় বা অন্য ধাতু মিশানো হয়, তখন সেটা সংকর ধাতু হয়ে যায়। ওরে বেটা। কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি, আর এটা হচ্ছে কন্ট্রোল অল্টার ভি। কন্ট্রোল শিফট ভি হলো না কেন? আচ্ছা, দরকার নেই, আমি লাল দিয়ে করে দিই, মাউস দিয়ে করে দিই। ফেকোনি। আচ্ছা, এই লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ছাড়া বাকি সকল পদার্থই অচম্বক পদার্থ। যেমন দেখেন, ধাতু সবই, কিন্তু ধাতু হইলেও না, সোনারও পাতা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, এগুলো সবই কি অচম্বক পদার্থ। ঠিক আছে। ক্যাসেট প্লেয়ারের টেপে চৌম্বক পদার্থ ইউজ করা হয়, সিআরও2, ক্রোমিয়াম ডাইঅক্সাইড। এই ক্যাসেটের ফিতায় শব্দ জমা থাকে চৌম্বক ক্ষেত্র হিসেবে। শুধু পুরাতন যে ক্যাসেট প্লেয়ারের ফিতা তা না, এখন যে কম্পিউটারে ইউজ করা হয় মেমোরি, মানে হার্ড ডিস্ক, মোটা একটু ভারী, ভিতরে ঘুরে, সেই হার্ড ডিস্কও কিন্তু চৌম্বকের। তবে এখন এই 5-7 বছর ধরে যেসব, 3-4 বছর ধরে যেসব ল্যাপটপ আসতেছে, সেগুলোতে আবার এখন ম্যাগনেটিক হার্ড ডিস্ক ইউজ করা হয় না। এখন আবার এসএসডি ইউজ করা হয়, সলিড স্টেট ড্রাইভ। মানে পেন ড্রাইভ আছে না, এখন পেন ড্রাইভকেই পাওয়ার বাড়ায়া হার্ড ডিস্ক, কম্পিউটারের হার্ড ডিস্ক হিসেবে ইউজ করা হচ্ছে, এটাকে সলিড স্টেট বলে। কিন্তু তার আগে এই ইলেকট্রনিক্স এর অবদান হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, পেন ড্রাইভ যেটা। কিন্তু ইলেকট্রনিক্স সমৃদ্ধ হওয়ার আগে এই 1000 জিবি, 500 জিবি এই ক্ষমতার হার্ড ডিস্ক বানাইতে চুম্বক ব্যবহার করা হতো, চুম্বক থেকে মেমোরি আসতো। আমরা জানি যে কম্পিউটার কাজ করে বাইনারি কমান্ডে 1-0, কিন্তু আসলে কম্পিউটার 1-0 বুঝে না। কম্পিউটার কি বুঝে? ইয়েস অর নো, এই দুইটার বেশি কিছু বুঝে না। মানে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে নাকি হয় নাই, এটাই বুঝে, এর বেশি কিছু কম্পিউটার বুঝে না। তো ইলেকট্রিসিটি প্রবাহিত হইলে সে এটাকে ধরে নেয় ইয়েস, সার্কিট ফিল আপ হয়েছে, মানে বাইনারি কোডে এটাকে আমরা প্রকাশ করি 1 হিসেবে। আর যদি না হয় তাহলে আমরা এটাকে বাইনারি কোডে প্রকাশ করি 0 হিসেবে। তো
ম্যাগনেটিক পদার্থের যেহেতু এইরকম দুইটা ধর্ম আছে, একটা সাউথ একটা নর্থ, এবং পদার্থগুলোর ভিতরে যেহেতু স্পিন কোয়ান্টাম সংখ্যা আছে, তাহলে এই স্পিন গুলা কখনো নর্থ ওয়াইজ কখনো সাউথ ওয়াইজ ঘুরে। এই জন্যই চুম্বক পদার্থ দিয়ে আমরা এই যে কোনো একটাকে ধরে ফেললেই, যেমন নর্থকে যদি আমরা ধরে নেই 1 আর সাউথকে যদি ধরে নেই 0, তাহলে এই কম্পিউটারের মেমোরিতে, এই হার্ড ডিস্কে এই চুম্বকগুলো নর্থ সাউথ এর মাধ্যমে 1-0 ডিরেকশন দিবে। এই চুম্বকের ড্রাম, ম্যাগনেটিক ডিস্ক এর আগে ছিল ম্যাগনেটিক ড্রাম, তার আগে ছিল অপটিক্যাল ড্রাম, তারও আগে ছিল, প্রথম ছিল ভ্যাকুয়াম টিউব, তার আগে ছিল পাঞ্চ কার্ড, তার আগে ছিল বাল্ব, বাতি, বাতি জ্বালাইতো, কারেন্টের বাল্ব জ্বলতেছে কি জ্বলতেছে না তার উপর একটা কোড আসতো, একটা বাইনারি ডিজিটের ওয়ান হিসাব করতে একটা বাল্ব ইউজ করতে হইতো, পুরো একটা বাতি জ্বালাইতে হইতো। এর আগে এই জন্য কম্পিউটারে আগে, একটা কম্পিউটারের সিপিইউ হইতো মনে করেন 2-3টা রুমের সমান, একটা বিরাট যন্ত্র, মনে হয় একটা ফ্যাক্টরি। একটা কম্পিউটার মনে হলে একটা ফ্যাক্টরি, মনে করেন বিরাট একটা ফ্যাক্টরি। আপনি বুঝেন না যে এখন এই বাইনারিতে একটা 1 অথবা একটা 0, এগুলা এখন নির্ধারণ করে অর্ধপরিবাহীর সিলিকন জার্মেনিয়াম দিয়ে এই সলিড স্টেট ড্রাইভ গুলা বানানো হয়। মেমোরি চিপ, মাইক্রোকন প্রসেসর, এগুলা বানানো হয় সিলিকন জার্মেনিয়াম এইসব অর্ধপরিবাহী দিয়ে। তো একটা অর্ধপরিবাহীর একটা পরমাণু এখন একটা ইয়াস বা নো কে নির্ধারণ করতে পারে। আর আগে এই যে জিনিস এখন একটা পরমাণু দিয়ে করা হয়, আগে সেই কাজটা করা হতো একটা পুরা বাতি জ্বালায়া, বাল্ব দিয়া। এই জন্যই আগে কম্পিউটার ওটা তো বড় ছিল, এখন কম্পিউটার এত ছোট হয়ে আসছে। সো ইয়েস নো নিয়ে আপনি যদি আরো ভাবতে থাকেন, আরো অনেক কিছুই পাবেন যেটা নির্ধারণ করে দেয় যে ইয়েস বা নো, মানে 1 আর 0 কে নির্ধারণ করে দেয়, সেটা দিয়ে আপনি কম্পিউটার চালাতে পারবেন। এখন আপনি এই যে এরকম সিম কার্ডের মতো একটা ছোট্ট চিপস, মাইক্রো প্রসেসর চিপস কে এখন বলা হয় কম্পিউটারের মেমোরি বা চিন্তা করার ক্ষমতা, ডিপেন্ড করে ইয়েস আর নো এর মাধ্যমে। আপনি যদি এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেন যেটা মেমোরি কার্ডের চেয়েও ছোট, কিন্তু সে চিন্তা করতে পারে বা ইয়েস নো ডিসিশন দিতে পারে, তাহলে কম্পিউটার আরো ছোট হয়ে যাবে। কিন্তু এর চেয়ে ছোট হওয়ার তো আমি আর কিছু দেখি না। এর চেয়ে ছোট আর কি হবে? একটা সিম কার্ডের মতো বা একটা মেমোরি কার্ডের মতো একটা মেমোরি চিপ। স্যার, হ্যাঁ স্যার বলেন। মাইক্রোসফট নতুন জিনিস ইনভেন্ট করছে স্যার, আপনার কোয়ান্টাম কি সেটা? কোয়ান্টাম কম্পিউটারের জন্য স্যার একটা চিপ আবিষ্কার করছে স্যার, একদম প্রথম। আর ওইটার জন্য স্যার আলাদা একটা মানে নতুন পদার্থের স্টেট তৈরি করছে স্যার, টোপোলজিক্যাল কি একটা স্টেট স্যার। হুম, এটা তো চলছে কন্টিনিউয়াস, বিজ্ঞানীদের আবিষ্কার তো আর থেমে নাই, এটা তো কন্টিনিউয়াস লেগেই আছে। স্যার এটা মনে হয় স্যার সপ্তাহ দুয়েকের ভিতরেই মানে ওরা আর কি অ্যানাউন্স করছে যে এটা হচ্ছে স্যার একটা ব্রেক থ্রু করছে আর কি টোটাল। আচ্ছা, ওয়াইফাই এর মধ্যে কিছু একটা আবিষ্কার করা যায় না, যে ফিজিক্যাল কোনো অস্তিত্বই নাই? যেমন দেখেন আমি আমার মোবাইল থেকে চালাচ্ছি ল্যাপটপ, কিন্তু একটু আগে আমি তার দিয়ে পড়াইছি, এখন মোবাইল চেঞ্জ করার পরে এই মোবাইলে নেট ভালো, এই জন্য আমার তারও লাগতেছে না, এখন ওয়াইফাই দিয়ে চলতেছে, মানে নেট কিনছি আমি মোবাইলে, চলতেছে ল্যাপটপে। এরকম কিছু আবিষ্কার করা যায় না যে আমার হার্ড ডিস্ক লাগবেই না, হার্ড ডিস্ক ছাড়াই কম্পিউটার চলবে, খালি ডিসপ্লে নিয়ে আমি ঘুরবো, খালি একটা মনিটর আমি নিয়ে ঘুরবো, কম্পিউটারে হার্ড ডিস্ক নাই মনে করেন। হ্যাঁ আছে, কিন্তু নাই যে একেবারে তা না। ক্লাউড কম্পিউটিং নাম শুনেছেন না? জি স্যার। আমার হার্ড ডিস্ক হচ্ছে আকাশে, মানে ইন্টারনেটে রেখে দিছে অন্য কোনো সার্ভারে, আর আমি খালি আমার একটা ডিসপ্লে নিয়ে ঘুরতেছি, সে খালি ইন্টারনেট কানেক্ট করতে পারে, পারলেই সে কিন্তু আমার একটা ইয়ে হয়ে গেল। স্যার যেমন গুগল আসবে ড্রাইভ হয়তো স্যার। আসছে অলরেডি, যেমন গুগল ড্রাইভ মনে করেন, আমার ছবি আমি রেখে দিয়েছিলাম গুগল ড্রাইভে। হ্যাঁ, এখন আমি সমুদ্রে গিয়া একটা নতুন ল্যাপটপ নিয়ে আমি গুগল ড্রাইভ থেকে নামায় ফেলছি। হ্যাঁ, এখানে তো শুধু আমি জাস্ট স্টোরেজ ডিভাইসের অ্যাক্সেস পাইছি, কিন্তু স্টোরেজ যেমন ডাউনলোড করা যায় গুগল ড্রাইভ থেকে, একই রকম এই কম্পিউটারের যে মেমোরি, প্রসেসর, এই সব কিছুই কিন্তু নেট থেকে কন্ট্রোল করা যাবে। যেমন এখন আমরা দেখেন এনরিএস কে বা টিম ভিউয়ারের মাধ্যমে আমরা কি করি, এক জায়গায় বসে আরেকজনের কম্পিউটারকে চালাই ফেলি, অনলাইনে চালাই, কমান্ড দেই। তো এটাও এক প্রকার ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য। চুম্বকের বৈশিষ্ট্য কি? অস্থায়ী চুম্বকের বৈশিষ্ট্য কি? চুম্বকের প্রকারভেদ, মানে চুম্বক ক্ষেত্র সরায় নিলে সঙ্গে সঙ্গে যে কৃত্রিম চুম্বকত্ব বিলুপ্ত হয়ে থাকে অস্থায়ী চুম্বক বলে। যেমন লোহা, কাঁচা লোহা, নিকেল এবং লোহার ধাতুগুলা, সংকর ধাতু আছে একটা নাম পারমালয়, এরা অস্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, যেমন মোটর, জেনারেটর, ট্রান্সফরমার। আমি কিন্তু বলছিলাম আপনাকে যে মোটর বা জেনারেটরের কাজ কি?
চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে ঘোরানো, যে কোনো জিনিসকে ঘোরানো। আবার উল্টা হচ্ছে কি, জলবিদ্যুৎ কেন্দ্রে কি হয়, মেকানিক্যাল এনার্জিটা তাড়িৎ-চুম্বক আবেশের মাধ্যমে কারেন্ট উৎপন্ন হয়। তার মানে জেনারেটর বা ট্রান্সফরমার এগুলাতে আমার লাগবে চুম্বক, না হলে আমি তাড়িৎ-চুম্বক পাবো না। আগে ঘুরবে চুম্বক, সেই চুম্বকের ঘূর্ণনের কারণে তারের কুণ্ডলীর ভিতর দিয়ে চলা শুরু হয়ে অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে বিদ্যুৎ। কারণ আমরা জানি চুম্বক ক্ষেত্র আর বিদ্যুৎ ক্ষেত্র একে অপরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো যখন চুম্বক ক্ষেত্রটা ঘোরা শুরু করবে, তখন বৈদ্যুতিক ক্ষেত্রগুলো অটোমেটিক্যালি ঘুরবে, মানে কি বিদ্যুৎ উৎপন্ন হয়ে যাবে, কারেন্টের ফ্লো হবে। কলিং বেলে নরম লোহা ব্যবহার করা হয়, কারণ বিদ্যুৎ প্রবাহে নরম লোহা দ্রুত অস্থায়ী চুম্বকে পরিণত হতে পারে। মানে আমি যখন ক্লিক করব সঙ্গে সঙ্গে কারেন্ট প্রবাহিত হয়ে এই লোহাটা কি হয়ে যাবে, চুম্বক হয়ে যাবে। আর চুম্বক হয়ে গেলেই সে কি করবে, ঠাস করে একটা বাড়ি মারবে ওই বেলের মাধ্যমে, কলিং বেলের মাধ্যমে মধ্যে। ক্লাসিফিকেশনটা আমরা দেখি কি, একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে কি কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বকে আবার ক্লাসিফিকেশন করা হয়েছে অস্থায়ী, আর একটা হচ্ছে স্থায়ী। স্থায়ী চুম্বককে আবার ভাগ করা হয়েছে সংকর চুম্বক, আর একটা হচ্ছে সিরামিক চুম্বক। স্থায়ী চুম্বক যেগুলা কি, স্থায়ী চুম্বক হচ্ছে চুম্বক ক্ষেত্র সরায় ফেললেও সেই চুম্বকত্বটা সহজে বিলুপ্ত হয় না, কিছু না কিছু রয়ে রয়ে যায়, তাকে স্থায়ী চুম্বক বলে। যেমন স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় কি, ইস্পাত, তারপর এলনিকো সংকর। এলনিকো কি, অ্যালুমিনিয়াম নিকেল কোবাল্ট এর সংকর ধাতু। তারপর ফেরাইট নামক যৌগিক পদার্থ, এগুলো ব্যবহৃত হয়। টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায়, মানে কম্পিউটারের মেমোরিতে আগে সিরামিক চুম্বক ইউজ করা হতো, সিরামিক চুম্বক। সিরামিক চুম্বক আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইড দিয়ে তৈরি করা হয়। এখানে ময়কার মেয়ে এটা বাদ যাবে, আমি এখানে একটা স্টার চিহ্ন দিয়ে রাখি, দিয়ে এটাকে লাল করে দিই, তাহলে এনামল খুঁজবে না কি হয়েছে, বেরিয়ামের পরে একার হবে না। সিরামিক চুম্বক আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইড দিয়ে তৈরি করা হয়। ওকে। কুড়ি টেম্পারেচার বা কুড়ি বিন্দু দুই ভাবে বলা হয়। কুড়ি তাপমাত্রাটা কি, বিজ্ঞানী নাম ছিল পিয়ারে কুরি। ম্যাদাম কুরি, মাদাম কুরি, তার হাজবেন্ড ছিল পিয়ারে কুরি। তো তার নাম অনুসারে সেই টেম্পারেচারটাকে, বিজ্ঞানী নাম অনুসারে কুড়ি টেম্পারেচার বলা হয়। এর কারণ হচ্ছে তাপ বাড়ায় দিলে পদার্থ তার চৌম্বকত্ব কমতে থাকে, এবং অনেক বাড়ায় দিলে একটা তার সহ্য ক্ষমতা বেড়ে গেলে সে আর চুম্বক থাকে না, হয়ে যায় কি নর্মাল ধাতু হয়ে যায়। এক টুকরা লোহার ধাতু যেরকম, তার ক্ষমতাও সেরকম। অর্থাৎ যে তাপমাত্রায় চুম্বকত্ব বিলুপ্ত হয়ে যায় সেটাকেই কুড়ি টেম্পারেচার বলে। পরীক্ষায় লোহারটাই আসে, সবগুলো মনে রাখার দরকার নাই। লোহার কুড়ি বিন্দু বিন্দু হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছেন? মনে করেন 750 ডিগ্রিতে আছে এরকম একটা লোহার খন্ডকে যদি আপনি তাপ দেন, লাল হয়ে রয়েছে, কয়লা কয়লা, সুপার হিটেড কয়লা, তো সে এখনো চুম্বকত্ব হারায় নাই, কারণ 770 ক্রস করে নাই। যখনই আপনি 770 ক্রস করে ধরেন 790 ডিগ্রিতে তুলে নেবেন টেম্পারেচার, দেখবেন সে চুম্বকত্ব হারায় ফেলছে, এখন সে আর চুম্বক নাই। এই গরম লাল লোহাটার কাছে আপনি অন্য একটা লোহা ধরলে সে আর টানবে না। ওকে। ফেরো চুম্বক পদার্থ, ফেরো শব্দটা আসছে ফেরাস থেকে, এফি, ওই যে আয়রন। ঠিক আছে, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো সবই ফেরোচৌম্বক পদার্থের কথাই বললাম। চৌম্বক পদার্থ মানেই ফেরোচৌম্বক পদার্থ। যে সকল পদার্থ চৌম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয় বা পদার্থের উপর চৌম্বকত্বের আকর্ষণ বেশি, তাদেরকে ফেরোচৌম্বক পদার্থ বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট এগুলাকে। তো এখন আমি এই ঘটনাটা কিভাবে একটু ঘটে আমি একটু দেখাই দিই, কল্পনা আপনাদের কল্পনায় ঢুকিয়ে দিই। নর্মালি মনে করেন এই যে একটা, এই যে একটা এই দণ্ড চুম্বক, এটার ভিতরে চুম্বকের স্পিন কোয়ান্টাম সংখ্যা উল্টা পাল্টা ভাবে আছে, এগুলোকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। এক এক দিকে একটা ঘুরতেছে। তো যখনই আমি এই লোহাটাকে
একটা অন্য আরেকটা চুম্বক ক্ষেত্রের পাশে রাখবো, নর্থ সাউথ, তখন ওই চুম্বকের, নতুন চুম্বকের যে বলরেখাগুলো আছে, এই বলরেখার প্রভাবে আমার যে লাল ইয়েটা ছিল, লাল চুম্বকটা ছিল, সে কি হয়ে যাবে বলেন তো? তার কি ঘটবে? তার ভিতরে চুম্বক ক্ষেত্রগুলা লম্বালম্বি অ্যালাইন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? স্পিন কোয়ান্টাম সংখ্যা একটু পরিবর্তন করবে। বলেন, কে বুঝেন নাই? এটাই ঘটে অ্যাকচুয়ালি চুম্বক ক্ষেত্রের প্রভাবে। এই জন্য এই লোহাটা নিজেও আরেকটা চুম্বক হয়ে যাবে। যখনই আমি এটা সরাই ফেলবো, ওই দণ্ড চুম্বকটাকে সরাই ফেলবো, তখনই সে আর চুম্বক পদার্থের মতো আচরণ করবে না। ঠিক আছে? এনি কোশ্চেন? আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। প্যারাচুম্বক পদার্থ, যে সকল পদার্থ চুম্বক পদার্থ, যে সকল চুম্বক পদার্থ চুম্বক দ্বারা কম আকর্ষিত হয়, সামান্য প্রভাব আছে, তাদেরকে বলা হয় প্যারাচুম্বক পদার্থ। যেমন প্লাটিনাম, অক্সিজেন, ম্যাঙ্গানিজ। প্লাটিনাম এবং ম্যাঙ্গানিজ দুটোই কিন্তু ধাতু, তারপর চুম্বক তাদেরকে আকর্ষণ করে না, হালকা করে। এটাকে চুম্বক পদার্থ বলা যায় না। আর ডায়াচুম্বক পদার্থ কোনগুলা? আকর্ষণ তো করেই না, হালকাও করে না, বেশিও করে না, করেই না, বরং উল্টা আরো বিকর্ষণ করে। এই বিকর্ষণটা মনে রাখলে আপনাদের ডায়াচুম্বকটা মনে থাকবে। ঠিক আছে? বিকর্ষণ দুটোকে বোল্ড করে দিলাম। আর প্যারাচুম্বক পদার্থের মধ্যে কম শব্দটাকে বোল্ড করে দিই। কেমন? প্যারাচুম্বক পদার্থ হচ্ছে বিকর্ষণ করে হালকা, আর ডায়াচুম্বক পদার্থ হচ্ছে বিকর্ষণ করলেও, সরি, প্যারাচুম্বক পদার্থ হচ্ছে আকর্ষণ করে খুবই হালকা, আর ডায়াচুম্বক পদার্থ হচ্ছে বিকর্ষণ করে, সেই বিকর্ষণ হালকাও হইতে পারে, বেশি হইতে পারে। যেমন কারা কারা ডায়াচুম্বক পদার্থ? পানি, অক্সিজেন, বাতাস, তামা, দস্তা, অ্যান্টিমনি, এগুলো হচ্ছে ডায়াচুম্বক পদার্থ। ফেরি ম্যাগনেটিক পদার্থ, ফেরোসোফেরিক অক্সাইড কে ফেরি ম্যাগনেটিক পদার্থ বলা হয়। আচ্ছা, এদের চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হলে চৌম্বক ডাইপোলের বিপরীত ভাবে বিন্যস্ত হয়, কিন্তু অসমান থাকে, ফলে সামান্য চৌম্বকত্ব বিপরীত দিকে প্রদর্শন করে, উল্টাভাবে প্রদর্শন করে। এই যে আমি চিত্রটা আঁকলাম না একটু আগে, হুম, এখানে যেমন দুইটারই মেরু একই দিকে, ঠিক আছে, কিন্তু যখনই ডায়াচৌম্বকত্বে যাবেন, তখনই বলতেছে কি, যে বিপরীত ভাবে চুম্বক ডাইপোল গুলো বিপরীত ভাবে বিন্যস্ত হয়ে যায়। বুঝতে পেরেছেন? মানে স্যার মেইন ম্যাগনেটের নর্থ পোল আর হচ্ছে যেটা নিচ্ছি সেটার হচ্ছে সাউথ পোল থাকবে ওইটার সাথে। রাইট, রাইট, রাইট। মেইন ম্যাগনেটের নর্থ পোলের সাথে ওইটার সাউথ পোলটা মিলে এক জায়গায় থাকবে, পাশাপাশি থাকবে, বিপরীত দিকে। নর্থ আর নর্থ বিপরীত দিকে থাকবে। আর অ্যাকচুয়ালি এখানে নর্থ সাউথ দিয়ে ব্যাখ্যা করাও ঠিক না, কারণ আসলে তো অচম্বক পদার্থের ভিতরে তো আর নর্থ সাউথ তৈরি হয় না। কিন্তু পদার্থের অণুগুলার যে ঘূর্ণন, নর্থ সাউথ অথবা স্পিনের নাম হচ্ছে প্লাস মাইনাস। স্পিন কোয়ান্টাম সংখ্যা কখনো নর্থ সাউথ হয় না, স্পিন কোয়ান্টাম সংখ্যা হয় প্লাস হাফ, মাইনাস হাফ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি পরমাণুটা একবার ঘুরে, সেটাকে বলা হবে মাইনাস হাফ, হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আর ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে সেটা হচ্ছে প্লাস হাফ, এটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। ওই স্পিনের উপর ডিপেন্ড করে আমরা বলতেছি যে কোনটা ফেরো, কোনটা প্যারা, কোনটা ডায়া। ফেরো হচ্ছে স্ট্রংলি অ্যালাইন হয়ে যায় সমান্তরালে, এই জন্য মারাত্মক আকর্ষণ করে। প্যারাচুম্বক হচ্ছে সামান্য একটু আকর্ষণ, একটু অ্যালাইন হয়, ভালো করে অ্যালাইন হয় না, এই জন্য বেশি একটা আকর্ষণ করে না। আর ডায়াচুম্বক পদার্থ হচ্ছে আকর্ষণ করে, মানে অ্যালাইন হয়, সম্পূর্ণ উল্টা দিকে অ্যালাইন হয়।
এই জন্য ডায়চুম্বক পদার্থ আকর্ষণ তো করেই না, বরং উল্টা হালকা বিকর্ষিত হয়। আচ্ছা, ডায়চুম্বক পদার্থের উদাহরণ কি কি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কারণ এগুলো কমনলি ইউজড। ফেরোচুম্বক পদার্থ মনে রাখা কঠিন কিছু নাই, কারণ ফেরোচুম্বক পদার্থের উদাহরণ হচ্ছে ফকিরনি। ঠিক আছে, ফেরোচুম্বক পদার্থের উদাহরণ মনে রাখার কিচ্ছু নাই, আলাপ শেষ, ফকিরনি, এক বাক্যে আলাপ শেষ। কিন্তু প্যারাচুম্বক এবং ডায়াচুম্বকে কনফিউজড হয়ে যাওয়ার যথেষ্ট জায়গা রয়েছে। যেমন দেখেন এখানে বলতেছেন প্যারাচুম্বক পদার্থে বলতেছেন অক্সিজেন, আবার ডায়াচুম্বক পদার্থে গিয়ে বলতেছেন নাইট্রোজেন এবং পানি। তখন আপনার কাছে কনফিউজ হয়ে যাবে যে কি বলতেছে, পানি ডায়াচুম্বক অথচ অক্সিজেন প্যারাচুম্বক, এটা কেমনে হইলো? অক্সিজেনকে আকর্ষণ করে হালকা আকর্ষণ, প্লাটিনামকে হালকা আকর্ষণ করে, ম্যাঙ্গানিজকে হালকা আকর্ষণ করে, মানে এগুলো ভাবলে আপনি অবাক হয়ে যাবেন, মিলবে না হিসাব, লজিক মিলবে না। তাহলে ম্যাঙ্গানিজকে যদি হালকা আকর্ষণ করে, তাহলে অ্যান্টিমনি দোষ করলো কি, তামাদুল দোষ করলো কি, দস্তা দোষ করলো কি? এদেরকে কে বিকর্ষণ করছে? বুঝতে পেরেছেন? এগুলো আসলে গভীরে ঢুকলে আপনাকে দেখতে হবে কি, ওই যে ইলেকট্রন বিন্যাস, অ্যালাইনমেন্ট, অনেক কিছু আপনাকে এখানে হিসাব করতে হবে। ফেরিম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক পদার্থ বলতে মূলত ফেরোসোফেরিক অক্সাইডকে বলা হয়। আমরা জানি মরিচার সংকেত কি, মরিচার সংকেত হচ্ছে ফেরোসোফোরিক, আর্দ্র, হ্যাঁ আর্দ্র ফেরোসোফেরিক অক্সাইড। Fe2O3 না কিন্তু, বা FeO না কিন্তু, এটা হচ্ছে Fe3O4। আর পানির ক্ষেত্রে হচ্ছে, সরি মরিচার ক্ষেত্রে সংকেতটা হবে Fe3O4 × 2H2O, মানে আর্দ্র যখন থাকে মরিচার সাথে, তখন সেটাকে বলা হবে একদম মরিচা, লোহার সাথে যখন আর্দ্র থাকে। কিন্তু আর্দ্রতা যদি না থাকে, 2.2H2O যদি না থাকে, অনলি পিওর ফেরোসোফেরিক অক্সাইড যদি নেন, Fe3O4 যদি নেন, তাহলে সেই ফেরোসোফেরিক অক্সাইড হবে ফেরি ম্যাগনেটিক পদার্থ। ফেরি ম্যাগনেটিকটা কি, যখন ফেরিম্যাগনেটিক পদার্থকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়, তখন চৌম্বক ক্ষেত্র ডাইপোল পরস্পর, না, চৌম্বক ডাইপোল বিপরীতভাবে বিন্যস্ত হয় কিন্তু অসমান থাকে, ফলে সামান্য চৌম্বকত্ব বিপরীত দিকে প্রদর্শন করে। তো তার মানে যেখানে উত্তর মেরু বলরেখাগুলো উত্তর থেকে দক্ষিণে ক্রস করছে, ফেরিম্যাগনেটিক ক্ষেত্রে সেটা উল্টা হয়, মানে দক্ষিণ থেকে উত্তর দিকে বিন্যস্ত হয়ে যায় এবং অসমান থাকে, সমান হয় না। আগেগুলো যেগুলো বললাম ডায়াচুম্বক বা ফেরোচুম্বক, এগুলোতে আসলে বিন্যাসগুলো, এই মলিকুলার বিন্যাসগুলো স- সমান্তরাল হয়ে যায়, সমান হয়ে যায়, সুষম হয়ে যায়। এই জন্য আহ এদেরকে সহজে চুম্বক বানানোও যায়, আবার চুম্বকত্ব থেকে দূরও করা যায় ফেরোম্যাগনেটিকে। কিন্তু ফেরিম্যাগনেটিকে কি হয়েছে, ডাইপোল গুলো হালকা বিপরীত দিকে প্রকাশ করে, কিন্তু তারপরেও অসমান থাকে। যদি সমান থাকতো তাহলে তো নাই হয়ে যেত, বিপরীত ভাবে বিন্যস্ত হয় বলেই তার মধ্যে সামান্য বিপরীত বিকর্ষণ আছে। বলছে ফলে সামান্য চুম্বকত্ব বিপরীত দিকে প্রদর্শন করে, মানে কি, সেও বিপরীত দিক থেকে হালকা চুম্বক হয়ে যায়, নর্থ সাউথের জায়গায় সাউথ নর্থ হয়ে যায়, এরকম আর কি বিষয়। সামান্য অসমান থাকলেও সামান্য। অ্যান্টি ফেরোম্যাগনেটিক, এদেরকে চুম্বক ক্ষেত্রের ভিতরে স্থাপন করলে চুম্বক ডাইপোল মোমেন্ট সমান ও বিপরীতভাবে বিন্যস্ত হয়, তাই লব্ধি চুম্বকত্ব শূন্য। উদাহরণ হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। হুম, ডাইপোল মোমেন্ট সমান ও বিপরীত। আচ্ছা ডাইপোল মোমেন্ট কি বুঝেন, ডাইপোল কি বুঝেন? আচ্ছা আপনাদের কি মোমেন্ট শিখাইছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাসে? বলেছিলাম না মোমেন্ট মানে জড়তার ভ্রামক, মনে আছে? মোমেন্ট, মোমেন্ট মানে মুহূর্ত, সময় না, এখানে মোমেন্ট মানে হচ্ছে লব্ধ বল, কি পরিমাণ আমি লাভ করলাম, চৌম্বক ডাইপোল মোমেন্ট কিরকম পাইলাম, কতটুকু আমাকে ঘুরতে বাধ্য করবে। তো মনে করেন আমি আঁকি, আবার সেই দণ্ড চুম্বক আঁকলাম। তো এই দণ্ড চুম্বকের নর্থ হচ্ছে এদিকে, আর সাউথ হচ্ছে এদিকে।
এখন এই যে কেন্দ্র থেকে প্রায় 85% দূরে যে আমি ঘোরানোর জন্য যে একটা বল পাই, ঘোরানোর জন্য চুম্বকটাকে ডান বামে ঘুরিয়ে দেওয়ার জন্য বিচ্যুতি বিচ্যুতি করে উত্তর দক্ষিণের ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষ না, উত্তর দক্ষিণের চৌম্বক অক্ষ বরাবর একে স্থাপন করার জন্য যে বল প্রয়োগ হয় তাকে ডাইপোল মোমেন্ট বলা হয়। না, ডাইপোল দরকার নাই, ডাইপোল শব্দটা সবসময় ইউজ করা হয় না। মোমেন্ট বললেই বোঝা যায় কোন মোমেন্টের কথা বলা হচ্ছে। মোমেন্ট মানে ডাইপোল মোমেন্ট। হুম, চুম্বকের ক্ষেত্রে মোমেন্ট শুনলেই বুঝবেন ডাইপোল মোমেন্ট। চুম্বক, আচ্ছা ডাইপোল কেন? দুইটা পোল, নর্থ এবং সাউথ। পোল শব্দের অর্থ প্রান্ত, নর্থ এবং সাউথ পোল, এর জন্য ডাইপোল বলা হচ্ছে। আর মোমেন্ট, আসলে ডাইপোল মোমেন্ট বলা দরকার ছিল না, শুধু মোমেন্ট বললেই হইতো। কারণ উম কারণ মোমেন্ট সবসময় ডাইপোলই হয়, মোমেন্ট কখনো এক পোলে হয় না। যারা ছোটবেলায় ক্লাস স্কুলে স্যার দেরি করলে বা টিফিন আওয়ারে আহ কলম রেখে রেখে কলম খেলেছেন, তারা দেখেছেন যে কলমগুলো ঘুরে যায় তাদেরকে সহজে ফালানো যায় না। সে ঘুরে গিয়া ইয়াটা অ্যাবজর্ব করে নেয়, মানে কি বলে, ঘুরে গিয়ে সে আঘাতটাকে অ্যাবজর্ব করে নেয়। এবং এই ডাইপোল মোমেন্টটা সবসময় বিপরীত দিকে হবে, মনে রাখবেন। এই যে নিচেরটা সাউথ দিলাম আমি দক্ষিণ দিকে, এই জন্য উপরেরটা নর্থ দিলাম আমি বাম দিকে পশ্চিম দিকে। এটা নিয়ম, ডাইপোল সবসময় একে অপরের বিপরীত দিকে। এই দুইটাই যদি এদিকে এদিকে হইতো তাহলে তো ঘুরতো না। মনে করেন নর্থ সাউথ দুই দিকেই যদি এদিকে সামনের দিকে টান দিত, তাহলে কি ঘুরতো দণ্ডচুম্বকটা? না। ঘোরার জন্য কি করতে হবে? বিপরীত দিকে টান দিতে হবে, যেটা আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাসে খুব সুন্দরভাবে দেখাইছিলাম যে এক জোড়া বিপরীত এবং সমান বলকে মোমেন্ট বলা হয়। তো এই বলগুলা, মোমেন্ট গুলা এর ক্ষেত্রে সমান হওয়ার কারণে, দেখেন উপর একটা লাইন লেখা আছে, এই চৌম্বক ডাইপোল গুলা সমান ও বিপরীতভাবে বিন্যস্ত হয়। তাই লব্ধি চুম্বকত্ব শূন্য, সমান ও বিপরীত। উদাহরণ কি? ম্যাঙ্গানিজ অক্সাইড। একটু আগে আমরা পড়ছিলাম শুধু ম্যাঙ্গানিজ ধাতু, পিওর ম্যাঙ্গানিজ, কিন্তু যখন আমরা ম্যাঙ্গানিজ অক্সাইড পড়বো, MnO2 হওয়ার কথা না? ম্যাঙ্গানিজের যোজনী এক না? শিওর, কনফিউজড হয়ে গেলাম। ম্যাঙ্গানিজ অক্সাইডের এটা দেখে আসি, সংজ্ঞাটা দেখে আসি। ম্যাঙ্গানিজ অক্সাইড, ঠিকই আছে, MnO2 নাই। ম্যাঙ্গানিজ তাহলে দুই যোজনী এখানে ব্যবহৃত হয়েছে, পরিবর্তনশীল যোজনী। MnO যোজনী দুইটারই দুই, এই জন্য O2 হয় নাই, দুইটাই MnO হয়েছে। আচ্ছা, লাস্ট টপিক, হিস্টেরিসিস। হিস্টেরিসিসটা কি? হিস্টেরিস হচ্ছে, আমরা জানি যে চৌম্বক পদার্থকে যখন আমরা চৌম্বকায়ন করি, চৌম্বকায়ন কিভাবে করে? ওই যে একটা চুম্বকের উপর একটা চুম্বক দিয়ে ঘষা দিলে, ছোটবেলায় আমরা সবাই এটা খেলেছি। একটা লোহা নিচ্ছি, লোহাকে নিয়ে অন্য একটা চুম্বক দিয়ে যদি আমরা ঘষি বারবার, তাহলে সে চুম্বকায়ন হয়ে যাবে। আবার যদি সরায় ফেলি, তাহলে সে বিচুম্বকায়ন হয়ে যাবে। কিন্তু এই বারবার চুম্বকায়ন আর বিচুম্বকায়ন করতে থাকলে এর চুম্বকত্ব শিফট মানে সরণ হয়ে যায়। শিফট মানে স্থানান্তর, চুম্বকত্বের একটা গ্রাফ স্থানান্তর হয়ে যায়। এই বৈশিষ্ট্যটাকে হিস্টেরিসিস বলা হয়। এটা কিরকম বিষয়টা? এই দেখেন একটা আহ ছবি এঁকেছি। আহ উপরে হচ্ছে প্রাপ্ত চৌম্বকত্ব, এটাকে ফ্লাক্স ডেনসিটি বলা হয়। আর নিচে, উপরে নিচে, আর ডানে বামে বলা হচ্ছে চৌম্বকত্বের বল, মানে
চৌম্বকত্বের বল মানে যেই চুম্বক ক্ষেত্রে তাকে প্রভাবিত করা হয়েছে। মানে আমি যখন লোহা দিয়ে একটা, সরি, চুম্বক দিয়ে একটা লোহাকে ঘষা দিলাম চুম্বক বানানোর জন্য, তাহলে এই যে আমি ডান দিকে ঘষা দিয়েছি বা বাম দিকে, এটাই হচ্ছে আমার সেই চৌম্বকায়ন, ম্যাগনেটিক ফোর্স। চিত্রটা আমি একটু ব্যাখ্যা করি। মূল বিন্দু হচ্ছে মাঝখানে, মূল বিন্দু থেকে শুরু হয়। এই মূল বিন্দুতে হচ্ছে ফ্লাক্স ডেনসিটি জিরো এবং ম্যাগনেটাইজিং ফোর্সও জিরো, আমি দিলাম না। হঠাৎ করে আমি ডান, এই যে ম্যাগনেটাইজিং ফোর্স মানে চুম্বক বল, আমি চুম্বক বল অ্যাপ্লাই করলাম। এই যে লোহাটা ছিল, এই লোহার উপরে আমি একটা অন্য একটা দণ্ড চুম্বক দিয়ে কি করলাম, এই নর্থ পোল দিয়ে আমি কি করলাম, এদিকে ডানে বামে ঘষা দিলাম বারবার। তাহলে কি হবে, তার ম্যাগনেটাইজিং ফোর্স শুরু হয়ে যাবে এই ডি পর্যন্ত। ম্যাগনেটাইজিং ফোর্স ডি বিন্দুতে গিয়ে যখন আমি ম্যাগনেটিক ফোর্স দিব, তখন তার মধ্যে ফ্লাক্স ডেনসিটি উপরের দিকে, দেখছেন উপরের দিকে ফ্লাক্স ডেনসিটি মানে কি, যতই উপরের দিকে যাব ততই আমি চৌম্বক ঘনত্ব বাড়তে থাকবে, মানে আমি চৌম্বকে কনভার্ট হতে থাকবো। ঠিক আছে, তো আস্তে আস্তে এই জন্য উপর দিকে চৌম্বকত্ব হইলো। হইতে হইতে একটা সময় গিয়ে ফ্লাক্স ডেনসিটি ম্যাক্স হয়ে যাবে, বি ম্যাক্স স্যাচুরেশন মানে কি, ওয়েবার স্যাচুরেশন, ম্যাক্সিমাম স্যাচুরেশন, মানে আর উপরে উঠবে না। আমি এর চেয়ে যত শক্তিশালী বলই দিই না কেন এবং যতবার রিপিট করি না কেন, সে আর এর চেয়ে বেশি চুম্বক আর হবে না। যখন আমি এই প্রযুক্ত ম্যাগনেটাইজিং ফোর্স সরায় নিব, তখন সে কি বিচুম্বকিত হতে থাকবে না। সে যখন বিচুম্বকিত হবে, তখন হুবহু সে আগের রাস্তা দিয়ে ফিরে আসবে না। ফিরে আসবে না, আসবে কি একটু পিছন দিয়ে ফিরে আসবে। তার মানে কি, এইখানে যখন চলে আসবে জিরো বিন্দুতে, এইচ এইচ অ্যাক্সিস বরাবর ম্যাগনেটাইজিং ফোর্স জিরো, মানে আমি চুম্বকত্ব সরাই নিব, তখনও কিন্তু তার মধ্যে এই যে জিরো থেকে বি পর্যন্ত এইটুকু এইটুকু ফ্লাক্স ডেনসিটি বজায়মান রয়েছে, বিদ্যমান রয়েছে। তার মানে এই হিস্টেরিসিস গ্রাফের মিনিং হচ্ছে এটা, যে আমি যখন চুম্বকটা দিয়ে লোহাটাকে টান দিব, সেই লোহাটা তো প্রথমে একটা চুম্বকত্ব পাবে, বিম্যাক্সে উঠবে। তারপরে যখন আমি লোহাটাকে সরাই দিব, তখন এই লোহাটা চুম্বকত্ব হারাবে, কিন্তু হারাইতে হারাইতে জিরো হয়ে যাবে না, বি পয়েন্টে এসে সে থেমে যাবে। তার মানে একবার যখন আমি ঘষা দিব লোহাটার মধ্যে, তখন যেই চুম্বকত্ব সাপোজ 100 এবার পার মিটার স্কয়ার চুম্বকত্ব সৃষ্টি হয়েছে, কিন্তু আমি যখন ওই চুম্বকটা ঘষা সরাই নিব, তখন সেই 100টা জিরো হয়ে যাবে না, 1 2 3 5 এরকম অবশিষ্ট থাকবে। এটাই বোঝাইতে চাইছি। এরপরে যদি আমরা বিপরীত দিকে চুম্বকত্ব দেই, মানে উল্টা ঘষা দেই, নর্থ পোল দিয়ে যেদিকে ঘষা দিয়েছিলাম সেদিকেই যদি সাউথ পোল দিয়ে ঘষা দেই, অথবা যদি নর্থ পোলে যেদিকে ঘষা দিয়েছিলাম বাম থেকে ডানে, এখন যদি নর্থ পোল দিয়ে ডান থেকে বামে মানে বিপরীত দিকে ঘষা দেই, বিপরীত চুম্বকত্ব অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু তখন এই চুম্বকত্ব নামতে থাকবে। নামতে 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 সে সি বিন্দুতে এসে টাচ করে ফেলবে। তার মানে দেখেন আমি কিছুই করি নাই, প্রথমে চুম্বকত্ব দিয়েছি, বি ম্যাক্সে উঠছে, পরে আবার উল্টা দিকে টান দিছি, আর সে সিতে আইসা থেমে গেছে। তাহলে সি আর ডি এর মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, দেখেন, মানে যেই হারে চুম্বকত্ব শুরু হয়, সেই একই হারে চুম্বকত্ব হারানো শুরু হয় না কনভার্ট করার জন্য। আরো যদি নেগেটিভ ভাবে ঘষা দেয়, উল্টা দিক দিয়ে ঘষা দেওয়া শুরু করি, সেও কিন্তু এক সময় কি এখানে বি ম্যাক্স মাইনাস বি ম্যাক্স বিপরীত দিকে ম্যাক্সিমাম চুম্বকত্ব পেয়ে থেমে যাবে। যখন আবার সেই পজিটিভ দিকে চুম্বক ক্ষেত্র ডান দিকে দেওয়া শুরু করব, তখন আবার তার চুম্বকত্ব বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এই বিন্দুটাকে টাচ করবে মাইনাস বিয়ারে, এবং আরো বাড়ালে সে তার চুম্বকত্ব বাড়তে থাকবে এবং এক সময় ডিতে গিয়ে স্টেবল হয়ে যাবে। অর্থাৎ এরপরে সেই ধর্মটা বারবার বাড়তে থাকবে। আমি একবার ডান দিকে চোখ ঘষা দিলাম, আর একবার বাম দিকে ঘষা দিলাম, তাহলে কি হবে, প্রথমে বিম্যাক্স প্লাস বিম্যাক্সে উঠবে, পরে আবার কমে সি বিন্দুতে আসবে, আবার উল্টা দিকে ঘষা দিলে মাইনাস বিম্যাক্সে যাবে, আবার সব সামনের দিকে ঘষা দিলে সে সি বিন্দুতে এসে থেমে যাবে, ডি বিন্দুতে এসে থেমে যাবে। তার মানে একদম স্টার্টিং থেকে ফিনিশিং পর্যন্ত যদি আমরা দেখি, যে এইটুক চুম্বকত্ব একবার সামনে ঘষা দিয়ে একবার বিপরীত দিয়ে ঘষা দিলে এইটুক লব্ধি চুম্বকত্ব সে অলরেডি অর্জন করে ফেলেছে। এই যে এইটুকু জিরো থেকে ডি পর্যন্ত চুম্বকত্ব আমি সরায় ফেললাম, সব কাজ শেষ করলে সে জিরো থেকে ডি পর্যন্ত চুম্বকত্ব তার মধ্যে অবশিষ্ট রয়ে যাবে। বুঝতে পারছেন? দিস ইজ কল্ড হিস্টেরিসিস।
স্যার হিস্টোসিসটা কি মানে খুবই ইম্পর্টেন্ট টপিক? জানি না তো, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, কিন্তু পরীক্ষা এখনো পর্যন্ত আসে নাই, একসময় চলে আসবে। এই যে চুম্বকত্ব শিফট হয় বললো না, আগে জি স্যার। সাম্যাবস্থাটা ছিল এই কেন্দ্রবিন্দুতে, কিন্তু এখন আমি যখন একবার ঘষা দিয়ে আরেকবার সরে আনলাম, তখন তার সাম্যাবস্থাটা চলে আসলো ডি বিন্দুতে। আবার যখন ঘষা দিব তখন এখান থেকে শুরু হবে, আবার এসে এখানে চলে আসবে। আবার ঘষা দিব তখন এখানে এসে এখানে এখানে চলে আসবে। আবার যখন ঘষা দিব তখন আবার এখানে এসে এখানে চলে আসবে, মানে আস্তে আস্তে কি ডান দিকে শিফট হতে থাকবে। এটাই হচ্ছে কি হিস্টেরেসিস। জি স্যার, বুঝতে পারছি। স্যার বিচ্যুতি কোণের ফিগারটা যদি আরেকবার দেখাইতেন। বিচ্যুত কোনো তো ফিগার নাই। মানে স্যার ওই যে যেই ও ফিগারটাতে ওই বিচ্যুতি পেজটা, কোণটা ওই পেজটাতে দেখাইছিলেন। যাই, জি স্যার। পেজটাতে যাই আমরা। এই যে দেখছেন, জি স্যার, ঠিক আছে। লেখা হয়েছে। জি স্যার। ওকে, ক্লাস শেষ, আলাপ শেষ। ভালো থেকো সবাই, দোয়া রেখো। স্যার আপনি কি হ্যাঁ। আজকে অসুস্থ? না, আমি আজকে অনেক ক্লান্ত। আমি আজকে একটু রেস্ট নেওয়ার সময় পাই নাই, অফিস জি করেছি। স্যার, আপনাকে দেখে মনে অফিস বোঝা করে চলে যাচ্ছে। গেছি বাসায়, গ্রামের বাড়িতে, ওখানে মেস